আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের মাস্টার টপিক কোর্স সাইকেল 1 এর মূলত নতুন আরো একটা কোর্স বিভাজন যে অধ্যায়, এই কোর্স বিভাজন অধ্যায়ের প্রথম ক্লাসে। এই ক্লাসটি এইচএসসি 26 এবং 25 দের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, অবশ্যই এইচএসসি তে যারা পড়ো, সেটা হতে পারো কৃষিতে, সেটা হতে পারো অ্যাডমিশনে, সবার জন্য তো অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ, তাই না? বাট সামনে যেহেতু এইচএসসি 26 এর বাচ্চাদের টিউটোরিয়াল পরীক্ষা রয়েছে, সেই জন্য তো তাদের জন্য এটা আরেকটু বেশি দরকার আর কি। আর আমার অফলাইন ব্যাচে চলছে কোষ রসায়ন, আর এখানে তোমরা পড়ছো কোষ বিভাজন। সো সবকিছু মিলে একদম জমজমাট অবস্থা, মানে অধ্যায় কোনো মিস থাকবে না। অনলাইনে একটা হবে, অফলাইনে একটা হবে, সবকিছু মিলে একা আর একটা হবে। তো আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা একটু যদি কাইন্ডলি একটু তোমরা যদি জানাতে আর কি। আচ্ছা, এইবার আমাদের সাউন্ডের সমস্যাটা ঠিক হয়েছে কিনা একটু যদি জানাও আমাকে, একটু জানাও আমাদের সাউন্ডের ঠিক হয়েছে কিনা। এবার সাউন্ড কি ঠিক আছে মনে হচ্ছে এবার, নাকি এবারও আমাদের সাউন্ড ঠিক হয়েছে কিনা? এবার সাউন্ড কি ঠিক আছে মনে হচ্ছে এবার? আচ্ছা, বেশি নয়েজ আছে নাকি আমাদের? নয়েজ মনে হয় বেশি আসছে। ইয়েস, আমাদের ওই জায়গাটাতেই গেছে আর কি, এটাতে। আচ্ছা, এবার আমার মনে হয় যে তোমার সাউন্ড খুবই ভালো শুনতে পারবে আর কি। আমাদের ক্যামেরার মাধ্যমে আমাদের সাউন্ডটা দেওয়া হয়েছিল, তো এবার আই হোপ তোমরা সাউন্ডটা বেশ ভালো শুনবা, বেশ ভালো শুনতে পারবা। আমাকে শুধু একটু জানো, সবাইকে একটু লাইভে একটু আসতে বলো তো। জি ভাইয়া, ঠিক আছে, কোনো সমস্যা নেই, নো প্রবলেম। কিন্তু আমাদের লাইভ কি চলে? দ্য লাইভ ইজ গোয়িং অন, সিরিয়াস? কিন্তু আমার ফোনে হচ্ছে না কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, সাউন্ড রেডি, 1 2 3 4, মাইক্রোফোন টেস্টিং, কোনো সমস্যা নাই। আরে অস্থির সাউন্ড তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, সাউন্ড ওকে। তাহলে চলো শুরু করে দিই আর কি। কোষ বিভাজনের চমৎকার একটা সহজ ক্লাস। ফার্স্ট অফ অল দেখো, কোষ বিভাজন মূলত 3 প্রকার, তোমরা পড়ে আসো। একটাকে ছিল অ্যামাইটোসিস, 2 নম্বর ছিল মাইটোসিস এবং 3 নম্বর ছিল মিওসিস। অ্যামাইটোসিস শব্দের অর্থ যেখানে মাইটোসিস ঘটে না, এবং এ মানে হচ্ছে না। আমাদের বায়োলজিক্যাল ভাষায় এ বা এ মানে হচ্ছে কি না। তাহলে অ্যামাইটোসিস মানে কি? এখানে কোনো মাইটোসিস ঘটে না। যেটা মাইটোসিস সেটাতে হচ্ছে কি বলতো, একটা কোষ থেকে 2টা কোষের সৃষ্টি হয়, এবং মাইটোসিস ঘটে কিন্তু দেহকোষে। আবারও বললাম, মাইটোসিস ঘটে কোথায়? দেহকোষে। আর মিওসিস আমরা জানি একটা কোষ থেকে কয়টা কোষে তৈরি হয়? 4টি কোষ। এবং এই 4টি কোষে যে মিওসিস ঘটে, এই মিওসিসটা ঘটে কিন্তু মাতৃজনন কোষে। আবারও বললাম, কোথায়? মাতৃজনন কোষে। আচ্ছা, চলো তাহলে অ্যামাইটোসিসটা মূলত কাদের হয়? আমরা সবাই জানি যারা আদিকোষী, অ্যামিবা, ইস্ট, ব্যাকটেরিয়া। আমার সাথে সাথে বলো তো, অ্যামিবা, ইস্ট, ব্যাকটেরিয়া। আরো একবার বলি আর কি, আমরা অ্যামিবা, ইস্ট, ব্যাকটেরিয়া, এদের হবে মূলত কি বলো? এদের হবে মূলত অ্যামাইটোসিস। ওকে, আচ্ছা, এরপরের দিকে আমরা একটু চলে আসি আর কি। সেটা হচ্ছে কোষ চক্র। তো কোষ চক্র বলতে আমরা কি বুঝি, এটা আমাদের একটু জানা দরকার। একটু ওয়েট করি আমরা, বাচ্চারা একটু অপেক্ষা করি আমরা, তোমরা একটু কমেন্টস করতে থাকো। কোষ চক্র বলতে আমরা কি বুঝি, তাই না? কোষ চক্র বলতে তোমরা 3টে জিনিস মাথায় রাখবা: কোষের সৃষ্টি, কোষের বৃদ্ধি এবং কোষের বিভাজন। এই 3টির পর্যায়ক্রমিক অবস্থানকে বলা হচ্ছে কোষ চক্র। তাহলে বলো, কোষ চক্রে কয়টা ওয়ার্ড থাকবে? কোষ চক্রে ওয়ার্ড থাকবে 3টা। কি কি বলো তো? কোষের সৃষ্টি, কোষের বৃদ্ধি ও বিভাজন। আবারও বলি, কোষের সৃষ্টি, কোষের বৃদ্ধি ও বিভাজন, এই সব কয়টা নিয়ে যে চক্রাকার অবস্থায় থাকে তাকে বলা হচ্ছে কোষ চক্র। আশা রাখি তোমরা এটা বুঝতে পারছো। ওকে, আচ্ছা, ঠিক আছে। এরপরে আমরা একটু স্লাইডের দিকে চলে যাই। ফ্রেন্ডের ক্লাস করে না, সৌরভ দাদা মিথ্যা বিবৃতির জন্য বিঘ্ন ঘটতে। আচ্ছা, মাইটোসিস ঘটে দেহকোষে আর মিওসিস ঘটে মাতৃজনন কোষে। ভেরি গুড, ইতিকথা, খুবই ভালো, খুবই ভালো, সারা জীবনেই অপেক্ষা। আচ্ছা, ওকে, আচ্ছা, এরপরে চলো আমরা এরপরের দিকে, তাহলে আমরা স্লাইডের দিকে একটু চলে যাই আর কি। আমাদের স্লাইডে কি বলে আর কি, দেখো। ফার্স্ট অফ অল, কোষ বিভাজন। এই কোষ বিভাজনে এখানে এবিসিডি টাইপের কিছু একটা তথ্য দেওয়া রয়েছে। এর মধ্যে সর্বপ্রথম যে কথাটা আসে সেটা হচ্ছে ওয়াল্টার ফ্লেমিং। এই ওয়াল্টার ফ্লেমিং উনি সামুদ্রিক স্যালামান্ডারে কি বলছে? সামুদ্রিক স্যালামান্ডারে সর্বপ্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন। এটা কিন্তু তোমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এটা তোমাদের এমসিকিউর জন্য বেশ ইম্পর্টেন্ট। তাহলে বলো তো, ওয়াল্টার ফ্লেমিং সর্বপ্রথম কোথায় কোষ বিভাজন লক্ষ্য করেন? সামুদ্রিক স্যালামান্ডারে।
আর তোমাদের অনেক ক্ষেত্রে বলা হয় যে অপত্য কোষ, এই অপত্য কোষকে বলা হচ্ছে ডটার সেল। অপত্য কোষকে কি বলা হচ্ছে? ডটার সেল। আর মাতৃকোষকে বলা হচ্ছে কোন সেল বলো তো? মাদার সেল। ওকে, তাহলে আমরা জানি মাতৃকোষ থেকে অপত্য কোষ তৈরি করার প্রক্রিয়াকে বলা হচ্ছে কোষ বিভাজন, মাতৃকোষকে বলা হচ্ছে মাদার সেল, আর অপত্য কোষকে বলা হচ্ছে ডটার সেল, তাই না? আচ্ছা, গেল। এর পরবর্তীতে ওয়াল্টার ফ্লেমিং সামুদ্রিক স্যালামান্ডারে সর্বপ্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন। এটা এমসিকিউর জন্য আমাদের ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এর পরের দিকে আমরা একটু চলে যাই পরের টপিকে। এখানে অনেকগুলো অবদানের কথা বলা রয়েছে এবং তোমরা এখানে কিছু বিজ্ঞানীদের নাম দেখো, আমরা কিন্তু আলাদা কালিতে করে দিয়েছি। কারণটা হচ্ছে এই জায়গাটা থেকে মূলত সবচেয়ে বেশি এমসিকিউ আসে, কারণ এত বিজ্ঞানীর নাম তো মনে রাখা সম্ভব না, তাই না? পড়বা, অনেক কিছু পড়বা, বাট আসল জিনিসটা যদি পরীক্ষার খাতায় ভুলে যাও তাহলে দেখবা এটা কিন্তু তোমার হিতে বিপরীত হবে। আর একটা কথা সবসময় বলি, যে কোনো অ্যাডমিশন টেস্টে তুমি অ্যাকচুয়ালি চান্স কেন পাবা বা পাবা না, এটা বড় একটা কারণ হচ্ছে যে তুমি সহজ জিনিসগুলো পারো নাকি পারো না। যদি তুমি সহজ জিনিসগুলো পারো, মনে রেখো তোমার চান্স হবে। আর তুমি সহজ জিনিসগুলো যেটা সবাই পারে ওইটা না পেরে তুমি XY যেটা অনেক কিছু তুমি পারো সেটা পেরে কিন্তু তুমি চান্স পাবা না। কারণ সহজ জিনিস ভুল করলে কিন্তু এটার কোনো ক্ষমা নাই, এটার কোনো মার্চি নাই, এবং তুমি অ্যাডমিশনে ফল ডাউন হয়ে যাবে কিন্তু তোমার রেজাল্ট। সো সবার আগে আমার গুরুত্বপূর্ণ এবং সহজ জিনিসটা যেটা সবাই পারে সেটা পারতে হবে। এরপরে কতটুকু ইমপ্রুভ করতে পারি সেই দিকে তো অবশ্যই চেষ্টা করতে হবে আর কি আমাদের, তাই না? আসো, ওয়াল্টার ফ্লেমিং দেখো, উনি প্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন এবং উনি দেখো কোথায় লক্ষ্য করেন? এটা সামুদ্রিক স্যালামান্ডারে। এবং এই যে দেখো কোষ বিভাজন লক্ষ্য করেন এবং এই মাইটোসিস নামকরণ খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসে। মাইটোসিস নামকরণ করেন কে? মনে রাখবা, ওয়াল্টার ফ্লেমিং। তাহলে বলো, মাইটোসিস নামকরণ করেন কে? ওয়াল্টার ফ্লেমিং। ওকে, শেষ। দেখো এরপরে 2 নাম্বার, বিজ্ঞানী স্লাইখার উনি ক্যারিওকাইনেসিস নাম দেন, খুবই ইম্পর্টেন্ট। দেখো বিজ্ঞানী স্লাইখার কি নাম দেন? ক্যারিওকাইনেসিস। আচ্ছা, ক্যারিওকাইনেসিস মানে কি? ক্যারিও শব্দের অর্থ নিউক্লিয়াস, মনে রাখবা। ক্যারিও শব্দের অর্থ কি? ক্যারিও শব্দের অর্থ নিউক্লিয়াস। তাহলে ক্যারিওকাইনেসিস বলতে আমরা বুঝি মূলত নিউক্লিয়াসের বিভাজন। ওকে, হাওয়ার্ড এবং পেল খুবই ইম্পর্টেন্ট, উনি কোষ চক্র প্রস্তাব করেন। এবং আমি একটু আগে বলেছি যে কোষ চক্র বলতে আমরা কি বুঝি? কোষ চক্র বলতে আমরা বুঝি কোষের 3টি অবস্থা। আমার সাথে সাথে বলো তো, কোষের সৃষ্টি, কোষের বৃদ্ধি এবং কোষের বিভাজন। এই 3টা অবস্থাকে একত্রে বলা হচ্ছে কোষ চক্র। আমার সাথে আবার একবার বলো, কোষ চক্র কাকে বলা হয়? কোষের সৃষ্টি, কোষের বৃদ্ধি এবং কোষের বিভাজন, এই 3টি অবস্থার আবর্তনকে বলা হচ্ছে বা পর্যায়ক্রমিক আবর্তনকে বলা হচ্ছে কোষ চক্র। আচ্ছা, বিজ্ঞানী বোভেরি সর্বপ্রথম মায়োসিস কোষ বিভাজন প্রত্যক্ষ করেন এবং এটা কোথায়? গোলকৃমি জননাঙ্গে, খুবই ইম্পর্টেন্ট। এখন চলো আসো, গোলকৃমি বৈজ্ঞানিক নাম কি? অ্যাসক্যারিস লুম্ব্রিকয়েডিস অথবা অ্যাসক্যারিস মেগালোসেফালাস। এবং এখানে একটা প্রশ্ন আছে খুবই গুরুত্বপূর্ণ অ্যাডমিশনের জন্য, গোলকৃমির আমাদের ক্রোমোজোমের সংখ্যা কত? গোলকৃমির ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 2 না দিই 2টা দিই। কত দিব? 2টা। কতটা দিব? ক্রোমোজোমের সংখ্যা 2টি। গোলকৃমির ক্রোমোজোমের সংখ্যা 2টি। তাহলে দেখো বিজ্ঞানী বোভেরি উনি মিওসিস আবিষ্কার করেন। তাহলে দেখো, ওয়াল্টার ফ্লেমিং নামকরণ করেন মাইটোসিস, বিজ্ঞানী বোভেরি নামকরণ করেন মিওসিস। ওকে, এরপরে বেনেডিক্ট এবং হাউজার ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম আবিষ্কার করেন অ্যাসক্যারিস লুম্ব্রিকয়েডিস বা অ্যাসক্যারিস মেগালোসেফালাসের কৃমির গ্যামেটে। বার্গার যেটাই বলো আর কি, বার্গার উনি রাসমূলক বিভাজন লক্ষ্য করেন। রাসমূলক বিভাজন মানে কিন্তু মিওসিস। রাসমূলক বিভাজন মানেই তোমার সবাই জানো মিওসিস, কারণ এখানে মাদার সেলের সাথে যে সিস্টার বা অপত্য সেল থাকে তাদের ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়। মাদার সেলে যদি থাকে 20টা, তাহলে আমাদের সিস্টার সেলে থাকবে সেটা 10টা। আচ্ছা, এবং পুষ্পক উদ্ভিদের মাতৃকোষে ক্রোমোজোমে লাগবে না আর কি, ফার্মার এবং মোর এটার নামকরণ দেন মিওসিস বলেন। এবং আচ্ছা, এইটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা আমি দাগাই দিলাম আর কি তোমাদেরকে। তাহলে দেখো, মাইটোসিস নামকরণ করেন কে? ওয়াল্টার ফ্লেমিং। একসাথে বলো, মাইটোসিস নামকরণ করেন কে? ওয়াল্টার ফ্লেমিং। স্লাইখার নাম দেন ক্যারিওকাইনেসিস। হাওয়ার্ড পেল খুবই ইম্পর্টেন্ট, কোষচক্র প্রস্তাব করেন। কোষচক্র মানে 3টা ওয়ার্ড, কি কি বলতো? কোষের সৃষ্টি, বৃদ্ধি এবং বিভাজন। বিজ্ঞানী বোভেরি কি করেন? মিওসিস কোষ প্রত্যক্ষ করেন, কোষ বিভাজন প্রত্যক্ষ করেন এটা। ওকে, কোষ বিভাজন কি করেন? প্রত্যক্ষ করেন গোলকৃমি জননাঙ্গে। আর গোলকৃমির ক্ষেত্রে ক্রোমোজোমের সংখ্যা কতটি? যেটা কিনা আমাদের প্রাণী বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাসে থাকে 2টা, খুব ইম্পর্টেন্ট। এবং
বার্গার বা বুর্গার, উনি রাসমূলক বিভাজন লক্ষ্য করেন। রাসমূলক বিভাজন লক্ষ্য করেন বলতে উনি মিওসিস লক্ষ্য করেন, মিওসিস লক্ষ্য করেন। ওকে, এতটুকু যাতে একটু মনে থাকে, তাহলে আমাদের মোটামুটি কাজ হয়ে যাবে। আর এটা একটু পড়তে পারি, ফার্মার এবং মুর সর্বপ্রথম রাসমূলক বিভাজনকে মিওসিস বলেন। তাহলে এটার নামকরণ যে সত্যি মিওসিস, এটার নামকরণ যে সত্যি মিওসিস, এটা করেন হচ্ছে কে বলতো, ফার্মার এবং মুর। তাহলে এইখানে একটা জিনিসের দিকে একটু নজর দিই, এই যে ওয়াল্টার ফ্লেমিং, ফ্লেমিং দাদু এবং মুর দাদু, এই জায়গাটাতে একটু চলে আসে। দেখো, ফ্লেমিং নামকরণ করেন মাইটোসিস, নামকরণ করেন কি মাইটোসিস, ফার্মার এবং মুর নামকরণ করেন কি মিওসিস। ওকে, মনে থাকবে। তাহলে ফার্মার এবং মুর নামকরণ করেন কোনটা, মিওসিস। তাহলে আমাকে একটু কমেন্টসে একটু জানাও তো, কৃমির ক্ষেত্রে এদের ক্রোমোজোম সংখ্যা কতটি, সব একটু দ্রুত জানাও। কৃমির ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা কতটি, কৃমির ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা কতটি কতটি কতটি। ওকে, আচ্ছা, ইতি কথা, আজকে দেখি কমেন্টসে কে ফার্স্ট হয় সেটা আমরা একটু দেখবো আর কি। ওকে, কে সবচেয়ে বেশি, কার কমেন্ট সবচেয়ে বেশি আসে আজকে আমাদের ক্লাসে। ওয়াল্টার ফ্লেমিং আশিক উত্তর দিয়েছে 2, মুন্না 2, স্বপ্না ইসলাম 2, আহমেদ আহাদ, প্রথা জহর 2টা। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। অভ্রনীল 2টা। চলো এরপরের দিকে যাই, 3 নাম্বার স্লাইডে দিকে যাই। দেখো, হ্যাপ্লয়েড বনাম ডিপ্লয়েড। তোমরা সবাই জানো হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড কি। ডি মানে মনে রাখবা 2, অনেক ক্ষেত্রে ডি মানে নাও বোঝাই, আবার ডি মানে 2ও বোঝাই। কোন ক্ষেত্রে বুঝবা, যেমন ডি অক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, ডিএনএ। তাহলে ডি অক্সি, ডি মানে নাই, অক্সি মানে অক্সিজেন, রাইবোনিউক্লিক অ্যাসিড। তাহলে ডিএনএতে একটা অক্সিজেন নাই। আবার বলেছি ডি মানে 2কেও বোঝাই। তাহলে বলো তো কত নাম্বার কার্বনে অক্সিজেন নাই, ডিএনএর 2 নাম্বার কার্বনে অক্সিজেন নাই। তাহলে আরএনএ এবং ডিএনএর মধ্যে পার্থক্যটা কি, আরএনএ তে হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড আর ডিএনএ হচ্ছে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। তাহলে দেখো তো, যদি কখনো বলা হয় অক্সিজেনের পরিমাণ কোথায় কম থাকে, অক্সিজেনের পরিমাণ অবশ্যই দেখো থাকবে ডিএনএ তো কম। কারণটা কি, ডিঅক্সি, কারণ একটা অক্সিজেন চলে গেছে কই থেকে, ডিএনএ থেকে। কয় নাম্বার কার্বন থেকে, 2 নাম্বার কার্বন থেকে। সেম ভাবে এই জায়গাতে দেখো, সেটা হচ্ছে ডিপ্লয়েড। ডিপ্লয়েড মানে 2, এবং তোমরা সবাই জানো এটাকে টুয়াইজেন বলা হয়। কত, টুয়াইজেন বলা হয়। আর হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড মানে কি বলতো, সিঙ্গেল এন বলা হচ্ছে, সিঙ্গেল এন। মনে রাখবা সবার আগে যে কথাটা, হ্যাপ্লয়েড কোষ বলতে আমরা দুনিয়াতে মোটামুটি 2টা কোষকে বলে থাকি, এবং তারা 2টা কোষ হচ্ছে, একটা নাম হচ্ছে কি বলতো শুক্রাণু, একটা নাম কি শুক্রাণু, এবং আর একটা নাম হচ্ছে ডিম্বাণু। এই 2টা জিনিসকে কখনোই ভুল করা যাবে না। তাহলে শুক্রাণু এবং ডিম্বাণু এরা হচ্ছে মূলত আমাদের সিঙ্গেল এন বা হ্যাপ্লয়েড টিস্যু বা হ্যাপ্লয়েড কোষ। তাহলে হ্যাপ্লয়েড মানে এদের 1 সেট ক্রোমোজোম থাকবে। কয় সেট ক্রোমোজোম থাকবে, 1 সেট ক্রোমোজোম থাকবে। আচ্ছা, খাতুন বলেছে ডিএনএর 2 নাম্বার কার্বন অক্সিজেন নাই। স্যার, একটা বিষয় বুঝিয়ে একটা এসএস নিতে দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, এক একটা বিষয় তাহলে তোমাদেরকে এসএস নেওয়ার একটু সুযোগ করে দিব অবশ্যই, যখন আমাদের লেকচার শেষ হয়ে যাবে তারপরের দিকে। তাহলে দেখো শুক্রাণু এবং ডিম্বাণু। এরপরের দিকে চলে আসে ডিপ্লয়েড। ডিপ্লয়েড মানে কি, 2 সেট ক্রোমোজোম থাকবে। এর মধ্যে এই যে লেখা রয়েছে দেখো, স্পোর, সাইট, কিনেট, দেহকোষ। দেহকোষ মানে আমাদের কি হবে বলো, এই যে মাসেল টাসেল যা কিছু আছে, মানে শুক্রাশয় এবং ডিম্বাশয়, অথবা শুক্রাশয় এবং ডিম্বাশয় এমন একটা অঙ্গাণু যেখানে একই সাথে মাইটোসিসও ঘটতে পারে, একই সাথে মিওসিসও ঘটতে পারে। শুক্রাশয় মানে এটা কিন্তু একটা অঙ্গ, কারণ মনে রাখবা যে কোনো অঙ্গের বৃদ্ধিকে বলা হয় মাইটোসিস। আর যদি কখনো শুক্রাশয় থেকে শুক্রাণু উৎপাদন হয় আর ডিম্বাশয় থেকে যদি ডিম্বাণু উৎপাদন হয়, তখন সেটা হবে কিন্তু মিওসিস। আমি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বললাম, মাথায় ঢুকে রাখো। আমাদের দেহের শুক্রাশয় এবং ডিম্বাশয় এটা হচ্ছে একটা অঙ্গ। তাহলে একটা বাচ্চার শুক্রাশয় এবং ডিম্বাশয় ছোট থাকবে, এটা একটা পরিণত বা মানুষের শুক্রাশয় এবং ডিম্বাশয় আকারে বড় হবে। এই যে আকারে বৃদ্ধি হচ্ছে, বৃদ্ধি মানেই মাইটোসিস। ক্লিয়ার? আর যদি কখনো প্রশ্ন আসে শুক্রাশয় থেকে শুক্রাণু তৈরি বা ডিম্বাশয় থেকে ডিম্বাণু তৈরি, এটা কার ফলে, এটা হচ্ছে মিওসিসের ক্ষেত্রে বা মিওসিসের ফলে। বি নোটেড, খুবই ট্রিকি একটা প্রশ্ন। শুক্রাশয় বা ডিম্বাশয়ের আকার বৃদ্ধি মাইটোসিস, শুক্রাশয় বা ডিম্বাশয় থেকে শুক্রাণু বা ডিম্বাণু উৎপন্ন করা বা বের হওয়া, এটা হচ্ছে মিওসিস। তাহলে দেখো টুয়াইজেন কি কি, দেহকোষ, জাইগট। জাইগট মানে কি, শুক্রাণু এবং ডিম্বাণু মিলে কত হবে, টুয়াইজেন, অবশ্যই এটা। এবং প্রাইমারি স্পারমাটোসাইট, এখানে একটা কমা কিন্তু হবে না, কেটে দাও কমাটা, প্রাইমারি স্পারমাটোসাইট। তাহলে স্পোর, সবাই বলো স্পোর, সাইট, কিনেট, দেহকোষ, জাইগট, প্রাইমারি স্পারমাটোসাইট।
এখন প্রশ্ন আসতে পারে ভাই উইস্পোর, উসাইট, উকিনেটটা কি? এটা হচ্ছে আমাদের ম্যালেরিয়ার পরজীবীর জীবনের যে একটা দশা থাকে, ম্যালেরিয়া পরজীবীর হ্যাপ্লয়েড জীবন দশা। এই হ্যাপ্লয়েড জীবন দশার কয়েকটা ভাগের নাম ছিল উইস্পোর, উসাইট, উকিনেট। এদের সবারই দশা 2 সেট ক্রোমোজোম থাকে, টুয়াইজেন থাকে। ওকে, এরপরে দিকে চলে আসো ট্রিপ্লয়েড। তোমরা 9, 10-এ পড়ছিলে আর কি, শস্য। কি পড়ছিলা? শস্য। যেমন আবৃতবীজীর শস্য কলা। আবৃতবীজের কোন কলা? শস্য কলা। ওকে, তাহলে এটা একটু মনে রাখতে হবে আর কি। তাহলে বলো তো আমাদের ট্রিপ্লয়েডের উদাহরণ কি? আবৃতবীজীর কি কলা? শস্য কলা। ডিপ্লয়েডের উদাহরণ হচ্ছে উইস্পোর, উকিনেট, উসাইট, দেহকোষ, জাইগোট ইত্যাদি। আর হ্যাপ্লয়েডের উদাহরণ বলে চোখ বন্ধ করে মোটামুটি একটা জিনিস মারবা, সেটা হচ্ছে কি হতে পারে? শুক্রাণু এবং ডিম্বাণু। শুক্রাণু এবং ডিম্বাণু, অথবা এগুলান বাদে যা কিছু হবে সব কিছু হচ্ছে মূলত হ্যাপ্লয়েড। অর্থাৎ উইস্পোর, উসাইট, উকিনেট, দেহকোষ, জাইগোট এবং প্রাইমারি স্পারমাটোসাইট। এই যে এখানে 6টা নাম এবং এখানে লেখা রয়েছে আবৃতবীজী শস্যকলা। এই 7টা নাম বাদে যা কিছু থাকবে সবই হচ্ছে হ্যাপ্লয়েড। ক্লিয়ার? ওকে, এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা স্লাইড এমসিকিউ এর জন্য এই অংশটা আর কি। দেখো, প্রতিটি জীবে একটা নির্দিষ্ট সংখ্যক ইউনিক ক্রোমোজোম থাকে। যেমন মানুষের কয়টা বলো তো? 23টি না, এখানে হবে 23 জোড়া। 23 জোড়া, এখানে টি না দিয়ে আমরা 23 জোড়ার কথা বলি। ওকে, 23 জোড়া বা 46টি। ফলের মাছিতে থাকে কয়টা? 4টি। ফলের মাছিতে কয়টা থাকবে? 4টি বা 2 জোড়া। 4টি বা কত জোড়া? 2 জোড়া। ওকে, এতটুকু কি বোঝা গেছে? একটু কমেন্টসে জানাও দেখি। ওকে, আমাদের একটু জানাও এটা কি ক্লিয়ার কিনা। আচ্ছা, আর আমাদের এই স্লাইডগুলো তোমাদের কেমন লাগে বলো তো? আমাদের স্লাইডটা তোমাদের মানে প্যাটার্ন, সাজানো প্যাটার্ন, তোমরা স্ক্রিনশট নিতে পারো, এসএস নিতে পারো আর কি। তোমাদের একটু কমেন্টসটা আমাদেরকে একটু জানাও যে আমাদের স্লাইডগুলো তোমাদের কেমন লাগে আর কি। হোয়াটস অ্যাবাউট দ্য স্লাইড? একটু স্লাইডের কথা শুনতে যাচ্ছি আর কি তোমাদের কাছ থেকে। আচ্ছা, ক্লিয়ার, সবাই মোটামুটি ক্লিয়ার ভাইয়া। ওকে, আচ্ছা, এমডি আশিক ভালো, অস্থির ভাইয়া। ফলের মাছিতে না, মাছি হবে, মাছি 6 হবে, মাছিতে 4টা। আচ্ছা, ঝরা বলছে অনেক ভালো, থ্যাংক ইউ তোমাদের সবাইকে। আচ্ছা চলো এরপরের দিকে আমরা তার পরের স্লাইডের দিকে চলে যাই আর কি। দেখি পরের স্লাইডে কি বলেছে, এটা অলরেডি আমরা পড়ে ফেলছি বাচ্চা কাল থেকে, যে 3 প্রকার কোষ বিভাজন থাকে। এক প্রকার হচ্ছে অ্যামাইটোসিস। মানে হইতেছে না, মানে কি? না, যেটাকে আমরা বলি প্রত্যক্ষ কোষ বিভাজন বা উইদাউট মাইটোসিস। 2 নাম্বার হচ্ছে মাইটোসিস, যেটাকে বলা হয় ইকুয়েশনাল কোষ সেল ডিভিশন বা কোষ বিভাজন বা সমীকরণী কোষ বিভাজন। কারণ কি? কারণ মায়েরও যদি থাকে 10টা, বাচ্চারও থাকবে ক্রোমোজোমের সংখ্যা কতটা? 10টা। এবং মাইটোসিস সবসময় ঘটবে কোন কোষে বলতো? দেহ কোষে। কোন কোষে? দেহ কোষে। ভালো করে মনে রাখবা, দেহ কোষে। ওকে, এরপরে দিকে চলে আসি মিওসিস বা মায়োসিস। এটাকে বলা হয় হ্রাসমূলক বিভাজন বা রিডাকশনাল সেল ডিভিশন। তাহলে রিডাকশনাল সেল ডিভিশনে যদি মায়ের থাকে 10টা, বাচ্চার হবে কতটা বলতো? 5টা। এবং এইখানে একটা প্রশ্ন থাকে, অনেক ক্ষেত্রে বলতো যে অপত্য জীবের ক্রোমোজোমের সংখ্যা মাতৃজীবের ক্রোমোজোমের সংখ্যার কত হয়? অপত্য জীবের ক্রোমোজোমের সংখ্যা মাতৃজীবের ক্রোমোজোমের সংখ্যার কত হয়? অর্ধেক নাকি 2 গুণ? দেখি, অর্ধেক নাকি 2 গুণ? দেখি কে বলে আর কি, অর্ধেক নাকি 2 গুণ? প্রশ্নটা হচ্ছে কি, এই যে অপত্য 5, অপত্যের ক্রোমোজোমের সংখ্যা মাতৃর ক্রোমোজোমের সংখ্যার কত হয়? অর্ধেক হয় নাকি 2 গুণ হয়? একটু জানাও। সরি, একটা আচ্ছা, ফলের মাছি কি? যে সকল মাছি ফল খায়, যে সকল মাছি ফলে ফলে ঘুরে বেড়ায়। আচ্ছা, ভেরি গুড। খাদিজা ঐশী বলেছে হাফ, ভেরি গুড। আহমেদ উত্তর দিছ ভুল, দ্বিগুণ হবে না, হাফ হবে নাকি দ্বিগুণ হবে? খেয়াল করে দেখো, সেটা হচ্ছে অপত্যের ক্রোমোজোম সংখ্যা। অপত্যের ক্রোমোজোম সংখ্যা উদ্ভিদ বলে বা মাতৃজীবের ক্রোমোজোমের সংখ্যার কত হবে? অবশ্যই হাফ হবে, দ্বিগুণ হবে না। উত্তর কে দিছ? হাফ হবে, অভ্রনীল।
যদি বলা হয় মাতৃর ক্রোমোজোমের সংখ্যা অপত্যের কত গুণ হবে, কারণ মায়েরটা বেশি না, মাতৃর ক্রোমোজোম সংখ্যা অপত্যের হবে দ্বিগুণ, আর অপত্যের এই যে 5 অপত্যের ক্রোমোজোম সংখ্যা মাতৃর হবে হাফ, অপত্যের ক্রোমোজোমের সংখ্যা মাতৃর হবে কি বলতো, হাফ হবে। ওকে, এটা ভুল করা যাবে না। এই সিলিভিয়া দ্বিগুণ কেন দিচ্ছ তোমরা সবাই? দ্বিগুণ হবে না তো এই জায়গায় হেমা। আচ্ছা জেমসু অর্ধেক হবে, কারণ দেখো যে আবারও বলে দিচ্ছি, এখানে একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে মাতৃ, এটা হচ্ছে মাতৃ, তাই না? মাতৃতে বলছি 10টা ক্রোমোজোম, আর এটা হচ্ছে অপত্য বা সিস্টার সেল। অপত্যতে থাকে সবসময় কয়টা? তার অর্ধেক, 5টা। তাহলে অপত্য ক্রোমোজোমের খেয়াল করো, অপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যার মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যার হাফ না, অপত্যের ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যার হাফ, তাই না? তাহলে তুমি যদি বলো অপত্যের ক্রোমোজোমের সংখ্যা মাতৃর কোষের ক্রোমোজোমের সংখ্যা দ্বিগুণ, মানে কি 20টা হয়ে যাবে তো। কিন্তু প্রশ্নটা যদি আমি একইভাবে দিই, মাতৃর ক্রোমোজোমের সংখ্যা অপত্যের কত, মাতৃর ক্রোমোজোমের সংখ্যা অপত্যের কত, তাহলে মাতৃতে যদি থাকে কত বলো তো, মাতৃতে যদি থাকে 10, তাহলে অপত্যের আসবে কত? 5, তাই না? হাফ হবে, মায়েরটা হাফ হবে, সরি মানে বাচ্চারটা মা থেকে হাফ হবে, কথা শেষ। বাচ্চার যেটা অপত্য, যেটা এর ক্রোমোজোমের সংখ্যা অবশ্যই মায়ের থেকে কম, মানে হাফ থাকবে, তাই না? এতটুকু বুঝলেই হবে আর কি। মানে বাচ্চারটা সবসময় কম হবে, বাচ্চারটা সবসময় কি হবে, হাফ হবে আর কি, অপত্য। এতটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও তো, এটা নিয়ে তোমাদের অনেকের একটু কনফিউশন দেখতে পাচ্ছিলাম আর কি, আমি জানাও একটু। কারণ মায়ের যদি 10টা থাকে বাচ্চার হবে কয়টা? 5টা। তাহলে বাচ্চার ক্রোমোজোমের সংখ্যার মাতৃ ক্রোমোজোমের সংখ্যার দ্বিগুণ নাকি হাফ গুণ, এইভাবে একটু কাউন্ট করলে পেয়ে যাবে আর কি। এটা প্রশ্নের উপরে ডিপেন্ড করবে আর কি, তাই না? আচ্ছা আচ্ছা, লিজু দিয়েছে হচ্ছে ক্লিয়ার ভাইয়া। আচ্ছা ভেরি গুড। ইলিয়াস হোসেন ক্লিয়ার, আশিক ক্লিয়ার, আচ্ছা আহমেদ আহাদও ক্লিয়ার পড়ছে। ওকে ভেরি গুড রাসমূলক। আচ্ছা গেল, এরপরের দিকে আমি একটু চলে যাই। দেখো অ্যামাইটোসিস মানেটা কি? যে কোষ বিভাজন প্রক্রিয়ায় কোনো ঝামেলা চলবে না, অর্থাৎ অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, অর্থাৎ গেল কেটে দিল, সেটাই হচ্ছে অ্যামাইটোসিস। তার মানে দেখো, যে কোষ বিভাজন প্রক্রিয়া একটা মাতৃকোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম কোনো জটিল মাধ্যমিক পর্যায়ে ছাড়াই সরাসরি বিভক্ত হয়ে 2টি অপত্য বা শিশু কোষের সৃষ্টি করে, তাকে বলা হচ্ছে অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন। এখানে একটু বানানটা ভুল রয়েছে, বিভাজন হয়েছে, বিভাজন হবে। তাহলে কি সরাসরি মাতৃকোষের নিউক্লিয়াস একবার এবং সাইটোপ্লাজম একবার বিভক্ত হয়ে তারা 2টা অপত্য কোষের সৃষ্টি করবে, তাকেই বলা হচ্ছে মূলত কি বলতো, প্রত্যক্ষ কোষ বিভাজন। আর আমি একটু আগেই বলছি অ্যামাইটোসিস ঘটে মূলত কাদের ক্ষেত্রে বলতো, ইস্ট, অ্যামিবা, ব্যাকটেরিয়া। একটা ভুলও করা যাবে না এখান থেকে, এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। কি বলতো, ইস্ট, অ্যামিবা, ব্যাকটেরিয়া। আবার বলো ইস্ট, অ্যামিবা, ব্যাকটেরিয়া এবং নীলাভ সবুজ শৈবাল, মানে যেটাকে বলা হয় সায়ানোব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, যাকে কি বলা হয় সায়ানোব্যাকটেরিয়া। আচ্ছা ফুল ক্লাস আছে আপনার হাদিউজ্জামান। হ্যাঁ, আমাদের বোটানির প্রথম অধ্যায়ের ফুল ক্লাস আমাদের মাস্টার টপিক কোর্সের আপনি আমাদের পেজে খুঁজলে আমাদের পেয়ে যাবেন, অথবা আমাদের বায়োলজি লাভার্স ইউটিউব চ্যানেলে পুরা প্লে লিস্ট দেওয়া রয়েছে। প্রথম অধ্যায়ের পুরা প্লে লিস্ট একদম 12টা ক্লাস পাবা তুমি, ওই ক্লাসটা করে নিলে এনাফ ইনশাল্লাহ। তাহলে একসাথে বলো ইস্ট, অ্যামিবা, ব্যাকটেরিয়া এবং সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল। এই যে দেখো এটা মাতৃকোষ, এরপর দেখো একটু হালকা একটু কি খাইছে, চাপ খাইছে, আর একটা চাপ খাইছে, চাপ খেয়ে সরাসরি একটা থেকে 2টা হয়ে গেছে, একটা থেকে কি হয়েছে 2টা হয়ে গেছে অপত্য কোষ। এবং একটা জিনিস খেয়াল করে দেখো, সেটা হচ্ছে এইটাতে কিন্তু আমাদের কোনো মধ্যবর্তী জটিল পর্যায়ে লাগে না। মধ্যবর্তী জটিল পর্যায়ে বলতে কি, ওই যে আমাদের প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানোফেজ, টেলোফেজ, অনেক কাহিনী, এগুলো কিচ্ছু লাগে না, সরাসরি অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। ওকে, ইস্ট, অ্যামিবা, ব্যাকটেরিয়া এবং নীলাভ সবুজ শৈবাল। আচ্ছা ভেরি গুড, চলো এটা আমরা দেখে ফেললাম। এটা আমাদের মূলত প্রশ্ন আসে ক নাম্বার প্রশ্নের দিকে আসে এটা বেশি। এরপরে কোষ চক্র এবং ইন্টারফেস, খুব ইম্পর্টেন্ট। বলো তো কোষ চক্র যেন কাকে বলে? আমি তোমাদের কয়েকটা কথা বলেছিলাম কোষ চক্র নিয়ে,
তোমাদের আমি কথা বলা ছিল কোষ চক্র বা সেল সাইকেল, এটাকে আমরা বলি CELL CYCLE, যেটাকে বলা হয় ছি 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 মানে সেল সাইকেল। এই সেল সাইকেল মানে হচ্ছে বাংলায় যেটাকে আমরা বলি কোষ চক্র। এই কোষ চক্র থেকে তোমার MCQ আসবেই, ধরে রাখো, আসবেই। তাহলে কোষ চক্র বলতে আমরা কি বুঝি? কোষ চক্র বলতে মূলত তিনটা জিনিসকে বুঝবো। এক নাম্বার জিনিস হচ্ছে কোষের সৃষ্টি, লিখে ফেলতে পারো, এটা আসবে প্রশ্ন তোমাদের, কোষের সৃষ্টি। দুই নাম্বার হচ্ছে কোষের বৃদ্ধি, আর তিন নাম্বার হচ্ছে কোষের বিভাজন। সৃষ্টি, বৃদ্ধি ও বিভাজন, এই তিনটির পর্যায়ক্রমিক আবর্তনকেই কি বলে বলো তো? কোষ চক্র বলে। কোষ চক্র বলে, পর্যায়ক্রমিক আবর্তনকে বলা হচ্ছে কোষ চক্র। সবাই একটু লিখে ফেলো তো, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, খুবই গুরুত্বপূর্ণ জিনিস এটা আর কি। আচ্ছা, কোষ সৃষ্টি, বৃদ্ধি এবং কোষের বিভাজন, জেমস সু বলেছে। আচ্ছা, ওকে, ভেরি গুড। সবাই একটু কমেন্টেও জানো অথবা তোমরা লিখেও ফেলতে পারো আর কি, এটা আমাকে একটু জানো। ওকে, কোষের সৃষ্টি, বৃদ্ধি এবং বিভাজন লেখা শেষ ভাইয়া। ওকে, ভেরি গুড। তাহলে আমরা মোটামুটি চলে আসছি, তাই না? তাহলে আমরা একটু চলে যাই। দেখো, কোষ চক্র, কোষ চক্রের মূলত দুইটা ধাপ থাকে। একটাকে বলা হচ্ছে ইন্টারফেজ, আর একটাকে বলা হচ্ছে এম ফেজ বা মাইটোটিক দশা। এম ফেজ বা মাইটোটিক দশা। ওকে, ইন্টারফেজ মানে কি? আমরা জানি ইন্টার মানে মধ্যবর্তী, অর্থাৎ একটা কোষ বিভাজন হওয়ার পরে আর একটা কোষ বিভাজন হওয়ার মধ্যবর্তী যে সময়টা, সেটাকে বলা হচ্ছে ইন্টারফেজ। এবং ইন্টারফেজ বলতে মানে বোঝানো হয় বিশ্রাম অবস্থা বা সেটা প্রস্তুতি অবস্থা, এটাকে বলা হয় ইন্টারফেজ। আর এখানে দেখো এম ফেজ মানে মাইটোটিক ফেজ, অর্থাৎ এইখানে মূলত মাতৃকোষ থেকে অপত্যকোষে তৈরি হয়। তাহলে এই ইন্টারফেজের তিনটা দশা রয়েছে। একটাকে G1 বলা হয়, G1 বলতে গ্যাপ 1, G1 বলতে Q1, গ্যাপ 1। S মানে সিনথেসিস, সিনথেসিস মানে সংশ্লেষণ করা, এবং এই S দশাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। S মানে সিনথেসিস, আর G2 মানে গ্যাপ 2, G2 মানে কি? গ্যাপ 2। আচ্ছা, আর এই যে এম ফেজে রয়েছে আবার দুইটা, একটাকে বলা হয় ক্যারিওকাইনেসিস, আর একটাকে বলা হয় সাইটোকাইনেসিস। আমি একটু রংটা একটু চেঞ্জ করে নিই আর কি। আচ্ছা, তাহলে একটু খেয়াল করে দেখি, ক্যারিওকাইনেসিস, ক্যারিও শব্দের অর্থ কিন্তু নিউক্লিয়াস, আমি একটু আগে পড়াইছিলাম। তাহলে ক্যারিওকাইনেসিস বলতে নিউক্লিয়াসের বিভাজন, আর সাইটো মানে আমরা জানি সেটা হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে সাইটোকাইনেসিস বলতে কিসের বিভাজন? সাইটোপ্লাজমের বিভাজন। ওকে, এতটুকু বোঝা গেছে। এখন চলে আসি নিউক্লিয়াসের বিভাজন, এবং এই সাইটোকাইনেসিস বলতে সাইটোপ্লাজমের বিভাজনের আবার কয়েকটা ভাগ রয়েছে। এই ভাগের মধ্যে নিউক্লিয়াসের বিভাজনের ভাগটা সেই বিখ্যাত ভাগ প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানোফেজ, টেলোফেজ। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানোফেজ এবং কি বলতো? টেলোফেজ। ওকে, এটা কি বোঝা গেছে আর কি আমাদের? আচ্ছা, আমাদের ইয়েটা দেখো তো, স্লাইডের উপরটা কি দেখা যাচ্ছে? দেখি। ও হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আমাদের স্ক্রিনের একটু সমস্যা হইতে হবে না ভাই? ও, স্ক্রিনশট নিবা? সাইড দিব? আচ্ছা, ঠিক আছে। ওস্তাদ বামে প্লাস্টিক, সাইড দেন, স্ক্রিনশট নিতে হবে। সবাই স্ক্রিনশট নেওয়ার জন্য খুবই ব্যস্ত। স্যার এসএস নাও, নাও নাও, এসএস নাও। আচ্ছা, আমার মনে হয় যে স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে আর কি তাদের আর কি এটা। আচ্ছা, চলো এর পরের দিকে আমরা নেক্সট স্লাইডের দিকে যাই। দেখি, এটা তো লিখলাম। আচ্ছা, আমরা এই ছবিটার দিকে একটু চলে আসি আর কি। দেখো, এই ছবিটার দিকে মনে হয় একটু কম বোঝা যাচ্ছে নাকি বোঝা যাচ্ছে? আমাকে একটু জানাতে পারো আর কি তোমরা। আচ্ছা, দেখো, এটা হচ্ছে কোষ চক্র।
এই কোষ চক্রের মধ্যে এই যে এটাকে বলা হচ্ছে ইন্টারফেস, এটাকে বলা হচ্ছে কি, আই দ্বারা লিখলাম ইন্টারফেস, আর এই ইন্টারফেসটা হচ্ছে এতটুকু অবস্থা, এতটুকু দশা। আর ইন্টারফেসের সরি এটা হচ্ছে এম ফেজ, সরি বাবা, এটা হচ্ছে এম ফেজ মানে হচ্ছে মাইটোটিক দশা, এই যে এতটুকু। ওকে, আর এই যে এইখান থেকে শুরু করে আমি আবারও একটু দাগায় দিই, এই যে এইখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত যে দশা, এটাকে বলা হচ্ছে মূলত প্রস্তুতি দশা বা ইন্টারফেস, প্রস্তুতি দশা বা ইন্টারফেস। আমরা জানি ইন্টারফেসে মূলত 3টা ধাপ ছিল, এই এতটুকু পর্যন্ত গ্যাপ 1, এই যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস এস বা গ্যাপ সিনথেসিস, আর এই জিনিসটাকে বলা হচ্ছে গ্যাপ 2। তাহলে দেখো এইটাতে আমাদের মূলত এম যে দশাটা মাইটোটিক দশা, এটার পরিমাণ সবচেয়ে কম, মনে রাখতে হবে সময় মাত্র 5 থেকে 10%। তাহলে বলো এম ফেজের টাইম লাগে কত, 5 থেকে 10%। তাহলে বাকি 90 থেকে 95% টাইম লাগে তার প্রস্তুতিতে। এই প্রস্তুতির মধ্যে 3টা ভাগ, গ্যাপ 1 এস এবং গ্যাপ 2। গ্যাপ 1 লাগে 30 থেকে 40%। একসাথে বলো, গ্যাপ 1 লাগে কত, 30 থেকে 40%। 30 থেকে 40% লাগে গ্যাপ 1-এ। ওকে, এরপরে চলো আসো এস মানে সিনথেসিস মানে তৈরি করা বা সংশ্লেষ করা, এইখানে লাগে কত বলো তো, 30 থেকে 50% টাইম লাগে। তার মানেটা কি, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইম লাগে এখানে। ওকে, আর এরপরে গ্যাপ 2-তে লাগবে কত, 10 থেকে 20%। গ্যাপ 2-তে লাগবে 10 থেকে 20%। এই সব কিছু মিলে আমাদের ইন্টারফেস। তাহলে বলো তো আমাদের কোষ চক্র 2 ভাগে বিভক্ত, একটাকে এম ফেজ আর একটাকে ইন্টারফেস। ইন্টারফেস 3টা দশাই, গ্যাপ 1 এস এবং গ্যাপ 2। গ্যাপ 1-এ লাগবে 30 থেকে 40% টাইম, এস সবচেয়ে গুরুত্বপূর্ণ, লাগবে 30 থেকে 50% টাইম, আর গ্যাপ 2 এইখানে লাগবে 10 থেকে 20% টাইম। বাট দেয়ার ইজ এ কিন্তু, সেটা হচ্ছে এই এস দশাটা কেন গুরুত্বপূর্ণ। আমরা সবাই জানি আমাদের দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা, আর এই প্রোটিন তৈরি করার জন্য 3টা কি লাগে বলো তো, স্টেপ লাগে। অলরেডি তোমরা পড়ছো, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। আবার বলো কি কি, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। তাহলে এই রেপ্লিকেশনটা ঘটে কিন্তু এস দশায়। তাহলে বলো তো রেপ্লিকেশনটা ঘটে কোন দশায়, আমি এখানে একটু লিখে দিই, রেপ্লিকেশনটা ঘটে কোন দশায়, এস দশায়। REPLICATION। তাহলে বলো রেপ্লিকেশন ঘটে কোন দশায়, এস দশায় রেপ্লিকেশন ঘটে, এই জন্য এটা খুবই বেশি গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা তাহলে আমরা মোটামুটি এটা দেখে ফেললাম। এতটুকু কি ক্লিয়ার, আমরা এতটুকু কি ক্লিয়ার বলো, যদি ক্লিয়ার হও তাহলে আমরা নেক্সট স্লাইডে দেখে যাব। RTT ডিএনএ রেপ্লিকেশন হয় এস ধাপে, এতটুকু ক্লিয়ার কিনা বলো একটু। এসএস তো তোমাদের নিতে হবে আবার। হ্যাঁ ওকে, সবাই রাইট অ্যান্সার দিচ্ছ। গ্যাপ 1 ডিএনএ রেপ্লিকেশন, সেজুতি, আশিক, RTT, মেহেদি বলেছে ক্লিয়ার। আচ্ছা রেপ্লিকেশন এস দশায় হয়, জহরা বলেছে জি ভাই ক্লিয়ার। ওকে, তার মানে সবাই মোটামুটি বোঝা যাচ্ছে যে ক্লিয়ার হয়েছে আর কি জিনিসটা। কি খবর আতঙ্ক ফাহাদ? এই তো ঘুম ধরে না তোমার আজকে? না। আচ্ছা চলো তাহলে আমরা আগের স্লাইডটা একটু দেখে আসি। দেখো কি বলছে, সংজ্ঞাতে পড়া হয়ে যাবে আর কি আমাদের। কোষের সৃষ্টি, কোষের বৃদ্ধি এবং বিভাজন, এই 3টি ঘটনা যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয় তাকে কোষচক্র বলে। এবং এইটা কিন্তু আমাদের ক নাম্বার প্রশ্নে হার হামেশাই চলে আসে আর কি। প্রস্তাবক পড়া শেষ, হাওয়ার্ড এবং পেল্ক। কোষচক্র নিয়ন্ত্রণ করে কে, খুবই ইম্পর্ট্যান্ট। কোষচক্র নিয়ন্ত্রণ যদি না হয় তখন সেটাকে বলা হয় অনিয়ন্ত্রিত কোষচক্র বা অনিয়ন্ত্রিত কোষ বিভাজন। আর এই অনিয়ন্ত্রিত কোষ বিভাজনকেই বলা হচ্ছে মূলত টিউমার। ক্লিয়ার? আর টিউমার থেকে পরবর্তীতে কি হতে পারে বলো তো, ক্যান্সার হতে পারে। তাহলে কোষচক্রকে অবশ্যই নিয়ন্ত্রণ করা দরকার। তার মানে আমার যতটুকু দরকার, ধরে রাখো একটা জায়গায় কেটে গেছে, ওই জায়গাতে আমার 1 গ্রাম কোষের দরকার বা মাংসের দরকার বা প্রোটিনের দরকার, তো ততটুকুই উৎপাদন হইতে হবে। যদি কম উৎপাদন হয় তাইলে কি ক্ষতস্থান পূরণ হবে না, আর যদি বেশি উৎপাদন হয় তাহলে কি হবে বলো তো, তাহলে সেই জায়গায় টিউমার হয়ে সেখান থেকে ক্যান্সারও হতে পারে। তাহলে কোষচক্রকে নিয়ন্ত্রণ করা খুবই গুরুত্বপূর্ণ। একটা নাম হচ্ছে প্রোটিন কাইনেজ এবং আরেকটা নাম হচ্ছে সাইক্লিন। ওকে, তাহলে দেখো 2 ধরনের প্রোটিন, একটা হচ্ছে কাইনেজ এবং সাইক্লিন। চলো আসি, দেখো উদ্দীপন, এটা কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। কোষচক্র নিয়ন্ত্রণ বা কোষচক্র করার জন্য মানে ওটাকে পেছনের দিকে
সুরসুরি দেয় কে, মানে উদ্দীপনা দেয় কে? উদ্দীপনা দেয় হচ্ছে, দেখো দুই ধরনের উদ্দীপনা রয়েছে, একটাকে বলা হয় বাহ্যিক আর একটাকে বলা হয় অভ্যন্তরীণ। তো বাহ্যিক উদ্দীপনা যেটা, সেটা মূলত দেয় গ্রোথ ফ্যাক্টর এবং হরমোন, খুবই খুবই ইম্পর্ট্যান্ট। আর অভ্যন্তরীণ উদ্দীপনা দেয় দেখো সিডিকে, অভ্যন্তরীণ। সিডিকে মানে কি? সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, মানে এই যে দেখো সাইক্লিন এবং কাইনেজ একসাথে, মানে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ মানে সাইক্লিনের উপরে যে কাইনেজ ডিপেন্ডেন্ট করে তাকেই বলা হচ্ছে সিডিকে। তাহলে দেখো উদ্দীপনা প্রদান করে বাহ্যিক উদ্দীপনা আর একটা অভ্যন্তরীণ উদ্দীপনা। বাহ্যিক উদ্দীপনাটা আসে গ্রোথ ফ্যাক্টর এবং হরমোন থেকে। একসাথে বলো, গ্রোথ ফ্যাক্টর এবং হরমোন থেকে, গ্রোথ ফ্যাক্টর এবং হরমোন থেকে। এটা কিন্তু অ্যাডমিশনের জন্য বহুত ইম্পর্টেন্ট, গ্রোথ ফ্যাক্টর এবং হরমোন থেকে। ওকে, আর আমাদের অভ্যন্তরীণ আসে সিডিকে। সিডিকে মানে কি? সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। আচ্ছা, আর দেখো বিভাজন, দ্রুত বিভাজন হইতেছে কি কি? কোষমূল এবং কাণ্ডের শীর্ষ মেরিস্টেম কোষ। আচ্ছা, আর বিভাজিত হয় না কারা? এটা তো ইম্পর্টেন্ট। বিভাজিত হয় না মূলত পূর্ণাঙ্গ আরবিসি বা এরিথ্রোসাইট, আমাদের পেশিকোষ, স্নায়ুকোষ, উদ্ভিদের স্থায়ী কোষ। সবাই একসাথে বলো, এটা কিন্তু স্টার চিহ্ন। বিভাজিত হয় না কারা কারা? মনে রেখো, যারা বিভাজিত হয় না, অনেক বইয়ে লেখা রয়েছে তারা মূলত প্রবেশ করে গ্যাপ জিরোতে। কিন্তু গ্যাপ জিরো বলতে আমি কিন্তু আজকের লেকচারে কিছু বলি নাই, বাট এক্সট্রা করে যদি কখনো প্রশ্ন আসে যে মূলত যারা বিভাজিত হয় না তারা কোন দশাতে পড়ে, তুমি সেটা দিবা গ্যাপ জিরোতে, জি জিরো বা গ্যাপ জিরো। তাহলে গ্যাপ জিরোতে কারা কারা পড়বে? যারা বিভাজিত হয় না। একটা পূর্ণাঙ্গ আরবিসি, এরপরে পেশিকোষ, এরপরে স্নায়ুকোষ এবং উদ্ভিদের স্থায়ী কোষ। আবারও বলি কি কি? পূর্ণাঙ্গ আরবিসি, পেশিকোষ, স্নায়ুকোষ এবং উদ্ভিদের স্থায়ী টিস্যু। ওকে, গ্রোথ ফ্যাক্টরের হরমোন। আচ্ছা, সে যদি আরবিসি, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, সে যদি উত্তর দিচ্ছে নিলয়, গ্রোথ ফ্যাক্টর এন্ড হরমোন, ঝোরা, সে যদি, নুসরাত, ইতিকথা, ইমন, ইনার অ্যান্ড আউটার। হ্যাঁ, রাইট, ইনার এবং আউটার। শাহ মেহেদি, সেরা স্যার, থ্যাংক ইউ ডিয়ার। দেখো তোমাদের এসএস নাকি নিতে হবে? এসএস নিয়ে ফেলো, তোমাদের এসএস নাও, আর কি নিবা নিয়ে নাও। আর হ্যাঁ, ক্লাসের মধ্যে যে কথাটা আবারও বললাম, তোমরা যারা আমাদের সাইকেল 1 করছো আর কি, এটা তো টোটালি ফ্রি কোর্স। সাইকেল 2টা কিন্তু অল্প একটু টাকার একটা পেইড কোর্স। সাইকেল 2 এর কিন্তু ক্লাস শুরু হচ্ছে 1 অক্টোবর থেকে, এবং সাইকেল 2 এর কোর্স ফি হচ্ছে মাত্র 510 টাকা। আলহামদুলিল্লাহ আমাদের এই 2-1 দিনের মধ্যেই বা 2-3 দিনের মধ্যে অনেকেই এনরোল করে ফেলেছে। আর তোমরা যারা যারা চাও যে আমাদের সাইকেল 2তে এনরোলমেন্ট করতে, তোমরা আমাদের পেজে মেসেজ দিলেই মানে ইন ডিটেলসে সব কিছু জেনে যাবা আর কি। আর সেখানে থাকছে 3টা অধ্যায়, রক্ত সঞ্চালন, এরপর থাকবে শ্বসন ও শ্বাসক্রিয়া, আর একটা থাকবে কোষ রসায়ন। ওকে, আর আমাদের এই সকল ক্লাসগুলো, ফ্রি ক্লাসগুলো কিন্তু তুমি আমাদের ইউটিউব চ্যানেল বায়োলজি লাভার্সে পেয়ে যাবে। ওই যে ওই কর্নারে দেখো বায়োলজি লাভার্স, সার্চ দিবা আর একটা সাবস্ক্রাইব করে আসবা। প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করে আসবা, ঠিক আছে সবাই? হা হা হা। আচ্ছা চলো, হয়েছে আর কি। এরপরে আমরা একটু আমাদের এটা দেখলাম, এরপরে চলে যাই কোষচক্র এবং ইন্টারফেজ। তো যেই হোক, আমাদের কোষচক্রে একটা দশার নাম ছিল ইন্টারফেজ, আমাদের পড়া শেষ। ইন্টারফেজের ছিল ইন টোটাল টাইম 90 থেকে 95, গ্যাপ 1, এস দশা, গ্যাপ 2, তোমাদের পড়া শেষ, বাট এটা একটা শর্টে লিখছি। আর এই যে দেখো মাইটোসিস মানে এম দশা, এম দশা তো সবচেয়ে কম, কত? 5 থেকে 10। তাহলে দেখো গ্যাপ 1 30 থেকে 40, গ্যাপ 2 মানে এস দশা সরি সবচেয়ে গুরুত্বপূর্ণ 30 থেকে 50, গ্যাপ 2 10 থেকে 20। দেখো গ্যাপ 1-এ কি করে? সাইক্লিন প্রোটিন তৈরি হয়, সিডিকে ফসফোরাইলেশন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে, প্রোটিন, আরএনএ এবং ডিএনএ রেপ্লিকেশনের জন্য সকল উপাদান তৈরি হয়। এটা খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে দেখো আমরা সবাই জানি রেপ্লিকেশন হচ্ছে কোথায় বলো তো? এস ধাপে। তাহলে এস ধাপে যে রেপ্লিকেশন হবে, তো রেপ্লিকেশনের জন্য আমাদের কাঁচামাল দরকার আছে না? কাঁচামাল বলতে আমাদের কি দরকার? আমাদের দরকার নিউক্লিওটাইড, আমাদের দরকার এটিপি, এরপর আমাদের দরকার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা এনজাইম যাকে বলা হচ্ছে ডিএনএ পলিমারেজ এনজাইম, তারপর লাইগেজ এনজাইম, অনেক ধরনের কিছু তৈরি হবে, সকল উপাদান। তাহলে সকল উপাদান তৈরি হবে গ্যাপ 1 দশায়। ওকে, আর এস দশায় ডিএনএ অনুলিপিত হবে। চলো আসি গ্যাপ 2-তে। এই গ্যাপ 2-তে দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আরএনএ সংশ্লেষ হয়, এটিপি সংশ্লেষ হয়, আর পরীক্ষাতে যেটা আসে এটা হচ্ছে মাইক্রোটিউবুলস গঠনকারী প্রোটিন তৈরি করে। এই প্রশ্নটা বেশ আসে, এই প্রশ্নটা বেশ আছে, এবং এইটাতেই বাচ্চা কাচ্চারা কিন্তু মনোযোগ দেয় না। তাহলে বলো তো, এটা হচ্ছে গ্যাপ 1 দশা। গ্যাপ 1 দশা মূলত সকল উৎপাদন তৈরি হবে এবং সিডিকে ফসফোরাইলেশন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। ব্যাস,
চলে আসি এস দশা, ডিএনএ অনুলিপন বা ডিএনএ রেপ্লিকেশন ঘটে। আর গুরুত্বপূর্ণ হচ্ছে গ্যাপ 2, যেটাতে পোলাপানেরা মূলত মনোযোগ দেয় না, সেটা হবে কোনটা বলতো? মাইক্রোটিউবুল গঠনকারী প্রোটিন তৈরি করা। আর মাইক্রোটিউবুলের কাজটা হচ্ছে কি বলতো? কোষীয় কঙ্কাল। আর এরাই কিন্তু এই যে এম দশায় যে ওই যে আমাদের মাকু যন্ত্র এবং মাকু তন্তু তৈরি করতে হয় না, এরাই মূলত এই মাইক্রোটিউবুলগুলো কিন্তু আমাদের মাকু যন্ত্র এবং মাকু তন্তুতে সহায়তা করে আর কি তৈরিতে। মনে থাকবে এতটুকু এইটা? ওকে, ওকে, এটা কি ক্লিয়ার? তোমরা বলো, ইজ ইট ক্লিয়ার টু অল অফ ইউ বাচ্চারা? আচ্ছা, সাইকেল 2 এর কোর্সটা কতদিন হবে মিনিমাম? 3টা চ্যাপ্টার কতদিন লাগতে পারে? ইনশাল্লাহ আমরা 2 মাসের মধ্যে শেষ করে ফেলবো তোমাদের। ওকে, 2 মাসের মধ্যেই। সাইকেল কিনলে গেঞ্জি নিব কিভাবে? সাইকেল কিনলে গেঞ্জি ফ্রি তোমাদের স্ট্রেঞ্জার, আমরা তোমাদের গেঞ্জি টি শার্ট পাঠাই দেবো আর কি তোমাদেরকে। আচ্ছা, এবং আমাদের এইখানে মনে হয় একটা রয়েছে টি শার্ট, দেখি আর কি আমাদের টি শার্টটা কোথায়। আমাদের অফিসিয়াল টি শার্ট তো যারা আমাদের অফলাইনে থাকে তারা তো জানাই, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল টি শার্ট। আশা রাখি বেশ ভালো লাগবে আমাদের বায়োলজি লাভার্সের। দেখা হবে বিজয়ের একটা লোগো সমৃদ্ধ একটা টি শার্ট। ইনশাল্লাহ যেখানেই থাকো না কেন তুমি, আমাদের এই টি শার্টটা তোমার সুভেনিয়ার হিসেবে তোমার কাছে পৌঁছে দেওয়া হবে ইনশাল্লাহ, তুমি যদি আমাদের মানে এরিয়ার বাইরে থাকো আর কি। আচ্ছা, ক্লিয়ার। আচ্ছা, আচ্ছা, সবাই যেহেতু ক্লিয়ার তার মানে অল ক্লিয়ার। চলো এর পরের দিকে চলে যায়, কোষচক্রের নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ তো পড়েই ফেলছে আর কি। মূলত কে গঠন করে বলো তো? সাইক্লিন এবং সিডিকে। তাহলে দেখো, সাইক্লিন নিজে একটা প্রোটিন, আর এর সাথে কি সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, এর এক ধরনের প্রোটিন। তাহলে চলে আসো, মূলত সাইক্লিন 4 প্রকার। এইখান থেকে এক্সাজাল ভাবে ওই রকম প্রশ্ন আসে না, জাস্ট একটু দেখার জন্য। সাইক্লিন ডি, সাইক্লিন ই, সাইক্লিন এ এবং সাইক্লিন বি। ওকে, ডি ই এ বি, ডি ই এ বি কি করে দেখো? ডি G1 মানে গ্যাপ 1 থেকে S এবং S থেকে G2 পর্যায়ে সে কি করে? নিয়ন্ত্রণ করে, তাই না? কোষকে গ্যাপ 1 থেকে S, S থেকে কোথায় নিয়ে যায়? G2 তে নিয়ে যাবে। কে নিয়ে যাবে? সাইক্লিন ডি। চলে আসো ই, এস পর্যায়ে ডিএনএ রেপ্লিকেশনের জন্য কোষকে প্রস্তুত করে, এবং এই ব্যাটা হইতেছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট, কারণ যেখানে রেপ্লিকেশন ওই ব্যাটাটাই হইতেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে ই, সাইক্লিন ই মূলত রেপ্লিকেশনের কাজ করে থাকে। সাইক্লিন ই মূলত কি করে থাকে? রেপ্লিকেশনের জন্য প্রস্তুত করে। ওকে, চলে আসো এ, এস পর্যায়ে ডিএনএ রেপ্লিকেশন সক্রিয় এবং ত্বরান্বিত করে। সক্রিয় এবং কি করে? ত্বরান্বিত করে। এইটাও ইম্পর্ট্যান্ট। চলে আসে আর কি, দেখো এ কি করে? এ মানে অ্যাক্সিলারেশন। এ মানে কি? অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন মানেই হইতেছে ত্বরণ বা ত্বরান্বিত করা বা দ্রুত গতিতে করা। তাহলে যাতে মনে থাকে, ই কি করে বলো তো? ই মূলত করে প্রিপেয়ার করে, রেপ্লিকেশনের জন্য কোষকে প্রিপেয়ার করতেছে। এ কি করতেছে? এ মানে অ্যাক্সিলারেশন, দৌড় লাগাবে। এই রেপ্লিকেশনকে সে ত্বরান্বিত করবে, যত দ্রুত পারে ট্রান্সক্রিপশন করবে, যত দ্রুত পারে এখান থেকে ট্রান্সলেশন করে প্রোটিন তৈরি করবে। আর সাইক্লিন বি, দেখো মাইটোটিক স্পিন্ডল তৈরি সহ মাইটোসিসের জন্য প্রয়োজনীয় সবকিছু সম্পন্ন করে। স্পিন্ডল মানে ওই যে আমাদের মাকু যন্ত্র বা মাকু তন্তু, এইগুলোর মূলত তৈরি করা। তাহলে ডি ই এ বি, এর মধ্যে ই মানে কি? ও মূলত প্রস্তুত করবে রেপ্লিকেশনের জন্য, আর এ মানে একদম লাগাদৌড়, অ্যাক্সিলারেশন। ওকে, আশা রাখি জিনিসটা বুঝতে পারছো তোমরা। এই দুটো ইম্পর্টেন্ট। আচ্ছা, থ্যাংক ইউ। আমি তো কুমিল্লা জেলার, কোনো প্রবলেম নাই। তুমি কুমিল্লা কেন, তুমি যে কোনো জেলার হলে তোমার কুরিয়ার ঠিকানা পাঠাবে, আমরা সেখানে তোমাদের টি শার্ট চলে যাবে আর কি ইনশাল্লাহ। ওকে স্যার, G2 তে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর কি? ভেরি গুড, একটা প্রণব দাস একটা মানে কমেন্ট করছে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর G2 তে। খেয়াল করে দেখো যে আমাদের গ্যাপ 1 S এবং গ্যাপ 2, তাহলে গ্যাপ 1 থেকে S এ যাবে কিছু কোষ, S থেকে যাবে গ্যাপ 2 তে, এবং গ্যাপ 2 থেকে তারা প্রিপেয়ার হবে মাঠে নামার জন্য। মাঠে কি আছে? মাঠে নামার সাথে সাথেই প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই কাজগুলো হইতে থাকবে। ব্যাপারটা হচ্ছে গ্যাপ 2 তে যাওয়ার পরে তাকে ম্যাচিউরড হইতে হবে। ম্যাচিউরড মানে কি? জ্ঞান বুদ্ধি গরিমা থাকতে হবে। সে যে মাঠে নামবে, মানে ওই যে ক্যারিওকাইনেসিস বা আমাদের মাইটোসিসের 5টা ধাপে যে এত মারামারি চলবে, এই মারামারি সে যাতে ধকল যাতে সহ্য করতে পারে, এই জন্য তাকে পরিপূর্ণ হতে হবে, তাকে শক্ত সামর্থ্য হতে হবে। এটাকে বলা হচ্ছে ম্যাচুরেশন। আর ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর G2 তে থাকে, যাতে করে কোষগুলো আমাদের এম দশায় যে কাজ করতে পারে, বেঁচে থাকতে পারে এবং কোষ বিভাজনে সহায়তা করতে পারে। ওকে, ভালো একটা প্রশ্ন করছে আর কি প্রণব দাস। প্রণব দাস, ইজ ইট ক্লিয়ার টু ইউ ডিয়ার? স্যার, আমার তো টি শার্ট নিচ্ছি, আবার না, কয়বার নিবা টি শার্ট? হ্যাঁ, একবারই টি শার্ট। মাকু তন্তু, আচ্ছা স্যার, ম্যাট 17-18 মানে হতেছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট 17-18তে আসছে
17-18-তে আসছে। ওকে, 17-18 সেশনে আসছে। চলো এরপরে দিকে চলে যায়। দেখো ইন্টারফেজের গুরুত্ব। বাবারে ইন্টারফেজের গুরুত্বটা কি? ইন্টারফেজের প্রধান গুরুত্ব হচ্ছে কোষ বিভাজনের প্রস্তুতি পর্যায়, অর্থাৎ কোষ যে বিভাজন হবে এই বিভাজনের জন্য তাকে না আগে প্রস্তুত হতে হবে, যে ট্রেনিংয়ে যাওয়ার আগে মানে অ্যাকচুয়ালি তোমার মিশনে নামার আগে তোমাকে ভালো ট্রেনিং করতে হবে। তো ইন্টারফেসের গুরুত্বটা হচ্ছে মূলত এটা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিএনএ রেপ্লিকেশন তো করতে হবে, তাই না? তাহলে চলো আসো বিভাজনে অংশগ্রহণ করেছে কিনা তা ইন্টারফেস প্রথম দিকে ঠিক করে থাকলে পরবর্তী কোষ বিভাজনের জন্য প্রোটিন, আরএনএ, ডিএনএ রেপ্লিকেশনের সকল উপাদান তৈরি করে ডিএনএ রেপ্লিকেটেড হয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। এরপরে দেখো কোষ বিভাজনের জন্য প্রয়োজনীয় স্পিন্ডল তন্তু তৈরির জন্য মাইক্রোটিউবুলস তৈরি হয়। আমাকে প্রশ্নের উত্তরটা দাও তো, মাইক্রোটিউবুলস তৈরি হয় কোন দশায়? দেখি কে উত্তর দেয়, গ্যাপ 1 এস নাকি গ্যাপ 2? দেখি এই উত্তরটা কে দেয়, মাইক্রোটিউবুলস তৈরি হয় কোন দশায়? ওকে, উত্তরটা দাও, গ্যাপ 1 এস নাকি গ্যাপ 2? ফাহাদ পানি আছে? আচ্ছা, G2-তে জোহরা উত্তর দিয়েছে, ভেরি গুড। প্রণব দাস বলেছে ক্লিয়ার। হ্যাঁ, রাইট অ্যান্সার হচ্ছে G2, অবশ্যই রাইট অ্যান্সার G2-তে। এরপরে দেখো অবশ্যই কোষ বিভাজনের জন্য প্রয়োজনীয় এটিপি বা শক্তি উৎপাদন করে। ইন্টারফেস পর্যায়ে না থাকলে বিভাজন পর্যায় সম্পন্ন হবে না। বিভাজন প্রক্রিয়া না থাকলে কোষের সংখ্যা বৃদ্ধি, জীবের পূর্ণাঙ্গ গঠন বিকাশ হবে না, অর্থাৎ নতুন কোষের সৃষ্টি হবে না। এই ব্লা 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 বাংলা রচনা। চলে আসি আমাদের কোষ চক্রের গুরুত্ব। বাবারে কোষ চক্রের গুরুত্বটা কি জিনিস বলো তো? একই জিনিস না। কোষ চক্রের গুরুত্বটা হতেছে কি, কোষ যদি তৈরি না হয় তাহলে পূর্ণাঙ্গ প্রাণীতে তৈরি হবে না। নতুন প্রাণী তৈরি করতে গেলে আমাদের কোষ চক্রের দরকার। বৃদ্ধির জন্য কি কোষ চক্রের দরকার। কাঠামো গঠনের জন্য কি কোষ চক্রের দরকার। তাই বলছে আর কি, দেখো কোষ চক্র না হলে এককোষী বা বহুকোষী কোনো জীবের বৃদ্ধি হবে না। কোষ চক্র ইন্টারফেসের প্রস্তুতির কারণে মাইটোসিস হয়, আর মাইটোসিস বহুকোষী জীবের বৃদ্ধি, বিকাশ, প্রজনন অঙ্গ তৈরি করে, ক্ষয়পূরণ করে। প্রতিটি জীবে স্বাভাবিক কোষ চক্র ওই জীবের স্বাভাবিক বৃদ্ধি সম্পন্ন করে। জাস্ট রিডিং বাবা, জাস্ট রিডিং, এটা তোমরা জানো আর কি কোষ চক্রের গুরুত্ব কি, অপরিসীম। কোষ চক্রের গুরুত্ব কি, অপরিসীম। আর তোমাদের একটা কথা তো বলি আর কি, আমাদের ক্লাসে একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যতটুকু প্রয়োজন ততটুকুর আয়োজন। আমি আমার এমবিবিএস লাইফের যত কিছু শিখে আসছে এই সেল সাইকেল নিয়ে আর কি, এই জিনিসগুলো যদি আমি এখন তোমাকে বুঝাইতে যাই, বা সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ কীভাবে আমাদের কোষ চক্রকে নিয়ন্ত্রণ করে, এই মেকানিজম যদি আমি তোমাকে বুঝাইতে যাই, সত্যি কথা বলতে না তোমার নিজেকে অনেক বড় মনে হবে, অনেক ডাক্তার ফিল হবে। বাট বাস্তবিক পক্ষে এটা তোমার এই কোনো কাজে আসবে না, না একাডেমিক না অ্যাডমিশন। সো হুদাই ভাব মারার জন্য এক্সট্রা জিনিস পড়ে কোনো লাভ নাই। যেটা দরকার সেটা করি, যাতে করে মাথায় চাপ কম পড়ে এবং সহজ জিনিসগুলো আমরা ভুল না করি আর কি। ওকে, তোমাদের যে কঠিন জিনিস পড়াইতে পারবে না, কঠিন মেকানিজম পড়াইতে পারবে না, ব্যাপারটা কিন্তু এরকম না। কেন পড়াই না? ওই তো বললাম, যতটুকু প্রয়োজন ততটুকুর আয়োজন। এটাই মনে রেখো, তাহলেই হবে। আচ্ছা, এরপরে আমাদের কোথায় যাব, কোথায় তারপরের দিকে চলে যায়। দেখো ইন্টারফেজ এবং এমফেজের মধ্যে পার্থক্য, এই পার্থক্য একটু পড়ে ফেলবে। দেখো এটা কোষ বিভাজনের প্রস্তুতি দশা, আর এটা হচ্ছে কোষ বিভাজন দশা। এখানে সময় লাগে এত 90 থেকে 95, 5 থেকে 10। এখানে এই দশায় সংগঠনের বৃদ্ধি এবং সংখ্যাগত বৃদ্ধি ঘটে, এখানে বিস্তার এবং বিভাজন ঘটে। এইখানে চলে আসি, দেখো এখানে ক্রোমাটিন থাকে, আর এখানে মূলত ক্রোমোজোম থাকে। এইটা ইম্পর্ট্যান্ট। ক্রোমাটিন মানে সুতা। ক্রোমাটিন মানে কি? ক্রোমোজোমের ভেতরে যে সুতাগুলা, এটাকে বলা হচ্ছে ক্রোমাটিন বা রেটিকুলার তন্তু। ওকে, আর এই রেটিকুলার তন্তু মিলে যে বড় একটা এক্স আকৃতির গঠন তৈরি করে তাকে বলা হচ্ছে ক্রোমোজোম, তাই না? তাহলে বলো ক্রোমোজোম কোন দশায় থাকবে? এম ফেজে থাকবে, মানে ওই যে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। ওকে, আর ক্রোমাটিন কই থাকবে? ইন্টারফেসে। ক্রোমাটিন কই থাকবে? ইন্টারফেসে। আচ্ছা, আই হোপ এটা তোমরা বুঝতে পারছো এই জায়গাটাতে। হেলালউদ্দিন, আচ্ছা সুতা, টিন মানে সুতা, ভেরি গুড। হেলালউদ্দিন লাইভে, শাহ মেহেদি ক্লিয়ার, ভেরি গুড। তারপরে আর কে? সবাই একটু কমেন্টে, পরে আমরা চলে যাব হচ্ছে আমাদের এমসিকিউ সলভে। দেখি এই উত্তরগুলো কে দেয়। এই সবাই এখন মনোযোগ দাও। এই ঘুম থেকে জেগে ওঠো, গুড মর্নিং। সবাই ঘুম থেকে জেগে ওঠে চমৎকারভাবে উত্তরগুলো দাও আর কি, দেখি তোমরা কি পারো আর কি। তোমাদের উত্তরগুলো শুনতে চাই। কোথায়? এমসিকিউ সলভের উত্তরগুলো শুনতে চাই আর কি আমরা। ফাহাদ আসো, ওদের সাথে আমরা একটু এমসিকিউ গুলো মিলাই আর কি। হ্যাঁ, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং টু অল অফ ইউ গাইস। ওকে ফাহাদ, তুমি বলো ওদের, দেখি একটু সলভ তুমি করে দাও, আমরা একটু শুনি। আমাদের আতঙ্ক ফাহাদ চলে আসছে। ফাহাদ মানে আতঙ্ক, ফাহাদ মানে ভয়। ফাহাদ ভাই একটা কি ওদের উদ্দেশ্যে কিছু বলবা?
কেমন লাগলো তোমাদের ভাইয়ার আজকের এই ব্লাস্ট ক্লাসটা? তোমাদের কোষ বিভাজন তো খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, তোমরা সবাই জানো। আমরা সেই ক্লাস 8 থেকেই একটা চ্যাপ্টার পড়ে আসতেছি কোষ বিভাজন। পড়তে পড়তে কিন্তু মোটামুটি সবাই অভ্যস্ত হয়ে গেছি আমরা ক্লাসটার সাথে। বাট আজকের মতো যে ব্লাস্ট, যে ক্লাসটা তোমরা বুঝলে এত সহজ করে, আমার মনে হয় না তোমরা আগে কখনো বুঝছো। তো চলো আমরা কোশ্চেনের অ্যান্সারগুলো সুন্দরভাবে করে ফেলি। আমাদের প্রথম প্রশ্নটি রয়েছে, কোষচক্রের কোন পর্যায়ে ডিএনএ এর প্রতিলিপি সৃষ্টি হয়? অলরেডি ওরা উত্তর দিয়ে দিছে আর কি। অলরেডি উত্তর দিয়ে দিছে। ইন্টারফেসে ইন্টারফেস, তোমরা তো প্রো হয়ে গেছো একেবারে। শাকিল ভাইয়ের ক্লাস করে সবাই একেবারে প্রো হয়ে গেছে। আচ্ছা চলো পরের প্রশ্নে চলে যাই। কোষচক্রের সংশ্লেষণ দশার সময়কাল। আচ্ছা সবাই একটু ভালো করে দেখো, সংশ্লেষণ দশায় সংশ্লেষণ। একটু বুঝে শুনে অ্যান্সার দিতে হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। জলদি জলদি একটু উত্তর দিয়ে দাও। সংশ্লেষণ, সংশ্লেষণ মানে কি? এস দশা। এস দশা, সিনথেসিস দশা। এবার বলো উত্তর কোনটা? সবাই একটু জলদি উত্তর দিয়ে দাও। প্রার্থনা ঝরা বলছে 30 থেকে 50%, জেএমসু বলছে 2 গ। আচ্ছা, দুইয়ের গ সংশ্লেষণ হয়ে গেছে, ভুল হয়ে। আরমান মুন্না 2 ক, পূজা চক্রবর্তী 2 ক। জি সবাই ঠিক আছে। সংশ্লেষণ অর্থাৎ এস দশায়, এই দশাতেই কিন্তু মূলত আমাদের ডিএনএ রেপ্লিকেশন হয়। এজন্য এই দশায় সব থেকে বেশি সময় লাগে, অর্থাৎ সেটা হচ্ছে 30 থেকে 50%। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দশা এটা। সো যারা তোমরা 30 থেকে 50% উত্তর দিয়েছো, সবার উত্তর সঠিক হয়েছে। চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। উত্তর। বিভাজনরত কোষের সাইটোপ্লাজম দুই ভাগে বিভক্ত হওয়াকে কি বলা হয়? খেয়াল করে দেখো, আমরা বিভাজন দুইটা বলেছিলাম, একটা হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন আর একটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। তাহলে বলো তো সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলা হবে? মেটাকাইনেসিস, ক্যারিওকাইনেসিস, সেন্ট্রোকাইনেসিস আর সাইটোকাইনেসিস। বলো দেখি একটু উত্তর শুনি আর কি আমরা। প্রশ্নেই কিন্তু উত্তর আছে, জাস্ট একটু টেকনিক খাটাও, দেখবা উত্তর বের হয়ে গেছে। জলদি জলদি, খুবই সোজা কোশ্চেন, একেবারে আজকে ক্লাস থেকে হুবহু চলে আসছে। আরমান মুন্না উত্তর দিছে 3 ঘ, আহমেদ আহাদ ঘ, পূজা চক্রবর্তী 3 ঘ, আখি খাতুন ঘ। জি ঠিক আছে, তোমরা সবাই সঠিক উত্তর দিয়েছো। কেননা দেখো এখানে বলছে সাইটোপ্লাজম, তাহলে অবশ্যই সাইটোকাইনেসিস। কিন্তু যদি বলতো নিউক্লিয়াস, তাহলে কিন্তু হতো ক্যারিওকাইনেসিস। কেন ক্যারিওকাইনেসিস? ক্যারিও মানে নিউক্লিয়াস। ভেরি গুড। আমরা আজকে ক্লাসে এই জায়গায় মেটাকাইনেসিস বলে একটা কথা বলা রয়েছে, এটা কিন্তু আমাদের আজকে লেকচারে পড়ানো হয় নাই। তোমরা নেক্সট মেটাকাইনেসিস মূলত কোথায় থাকে? মেটাকাইনেসিস মূলত মাইটোসিস কোষ বিভাজনে থাকে, মেটাফেজ দশায়। মেটাফেজ দশায়, মেটাফেজ দশায় থাকে। ফাহাদ কিন্তু আমাদের বলে দিয়েছে যে মেটাকাইনেসিস মূলত থাকে মেটাফেজ দশায়। আর মেটাকাইনেসিস বলতে আমরা কি বোঝাই? ধরে রাখো এটা হচ্ছে একটা পৃথিবী, এটাকে বলা হচ্ছে নর্থ পোল এবং এটাকে বলা হচ্ছে সাউথ পোল, মানে হচ্ছে দক্ষিণ মেরু। এই দুইটা মেরু মাঝখানে যেটা থাকে তাকে বলা হচ্ছে মূলত বিষুব অঞ্চল, তাই না? এই বিষুব অঞ্চলকে বলা হচ্ছে মেটাকাইনেসিস। তাহলে যখন আমাদের ক্রোমোজোম গুলান বিষুব অঞ্চল বরাবর অবস্থান করবে, সেই অবস্থাটাকে বলা হয় মেটাকাইনেসিস, যেটা আমাদের নেক্সট ক্লাসে তোমাদের লাগবে আর কি কাজে। চলো, কে উত্তর দিয়েছে এখানে? আয়ান ফারহান উত্তর দিয়েছে এ। ভেরি গুড। নিচের কোনটিতে কোষ বিভাজন হয়? এই খেয়াল করো, হয় না কিন্তু না, এটা হয়েছে কি হয়। দেখি কে বলে আর কি। সবাই কিন্তু লাস্টের দিকে তোমরা ভুল করো, হয় হয় না, সবাই কিন্তু ঘোলাই ফেলো এখানে। আজকে কিন্তু ভাই ক্লাস চলাকালীন সময় চার্টের নিচে হলুদ কালার দিয়ে সুন্দরভাবে পড়িয়ে দিয়েছিল যে স্পেশালি কোন কোষগুলোতে কোষ বিভাজন হয় না। তাহলে তোমরা অপশনগুলো দেখে একটু জলদি জানাই দাও তো কোনটা উত্তর হবে। এই যে হয় কোনটা, আহাদ উত্তর ভুলতে ফেলেছে অলরেডি। দেখছো ট্রিক্স, পরীক্ষায় এত সহজ প্রশ্ন আসবে, আয়ান ফারহান উত্তর দিয়েছে এরকম ছোটখাটো ট্রিক্সেই তোমরা ধরা পড়ে যাবে। আবার উত্তর দিয়েছে ঠিক আছে, উত্তর ক হবে না, এটা হবে নিলয় 4 উত্তর দিছে। পূজা চক্রবর্তী 4 ক উত্তর দিছো। আচ্ছা আমরা একটু দেখি, ক্লাস থেকে একটু রিমেম্বার করি, ক্লাসে ভাইয়া কি পড়িয়েছিল। ভাইয়া পড়িয়েছিল যে নিচের কোন কোন কোষে কোষ বিভাজন হয় না। ওখানে ছিল পরিণত আরবিসি অর্থাৎ লোহিত রক্তকণিকা, তাহলে এটাও বাদ। তারপরে ছিল আমাদের স্নায়ু কোষ, তাহলে এটাও বাদ। এবং শ্বেত রক্তকণিকা, এটা কখনো কোষ বিভাজন হয় না পরিণত হয়ে গেলে, তাহলে আমাদের খ নম্বর অপশনও বাদ। তাহলে বাদ থাকলো কোনটা? জনন কোষ। তাহলে এটার উত্তর হচ্ছে জনন কোষ। যারা যারা ডি নাম্বার বলেছো তাদের উত্তরটা ঠিক হয়েছে। চলো পরের অপশনে প্রশ্নে যাই আমরা। কে কোষচক্র আবিষ্কার করে? ভেরি গুড। অভ্রনীল কাব্য উত্তর দিয়েছে, ইতি কথা বলেছে 4 ডি, অ্যাবসলিউট রাইট। আরমান মুন্না উত্তর দিয়েছে 4 ডি, অ্যাবসলিউট রাইট। গুড, ভেরি গুড। 5 নম্বর প্রশ্ন একেবারে পানি পানি প্রশ্ন, সবাই তো জানিয়ে দাও তো কোষচক্র কে আবিষ্কার করে? ভাইয়া কিন্তু আজকে ক্লাসের শুরুতে বলে দিয়েছিল একদম ভিভিআইপি ইম্পর্টেন্ট।
কিছু বিজ্ঞানীদের নাম এবং তাদের আবিষ্কার ও নামকরণ। আচ্ছা, আমাদের ক্লাসটা এতজন দেখো তোমরা, এত সুন্দর করে ক্লাস নেওয়ার চেষ্টা করে, আমার মনে হয় যে ক্লাসগুলো আরো একটু স্প্রেড করে দাও তোমরা তো অনেক কিছু শেয়ার করো। আমাদের ক্লাসগুলো শেয়ার করলে আমরা অনেক বেশি ইন্সপায়ার্ড হই আর কি, কারণ আমরা তো অনেক পরিশ্রম করে যাচ্ছি। আর হ্যাঁ, থ্যাংক ইউ, আমাদের কিন্তু 4 দিনেই আরও 1000 ফলোয়ার বেড়ে গেছে আর কি। আমাদের 33K ফলোয়ারের এখন পরিবার। মজার জিনিস হচ্ছে আমরা কিন্তু অনলাইনে অ্যাক্টিভভাবে কাজ শুরু করছি কিন্তু 17 আগস্ট থেকে, মানে 17 আগস্টের পর থেকে। এখনো 1 মাস হয়নি। এখনো কিন্তু আমাদের 1 মাস হয় নাই, এবং তখন আমাদের মনে ফলোয়ার ছিল কত ভাত, 27,000 28,000 28,000 ফলোয়ার ছিল, এবং অলরেডি উইদিন লেস দেন 1 মান্থ আমরা কিন্তু 33,000-এরও বেশি ফলোয়ারের পরিবারে পরিণত হয়েছি। থ্যাংক ইউ তোমাদের সবাইকে। সবাই উত্তর দিয়েছ। আহমেদ আহাদ খ, প্রণব দাস খ, সেজুতি আক্তার 5-এ বি হবে ভাইয়া। হ্যাঁ ঠিক। কে কোষচক্র আবিষ্কার করে? একেবারে ঠোঁটের আগায় থাকা উত্তর, হাওয়ার্ড অফ পেল্ক। হাওয়ার্ড অফ পেল্ক কোষচক্র আবিষ্কার করে। চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। এই তো সুন্দর একটা ট্রিকি কোশ্চেন, সবাই ভালো করে পড়ো। মাইটোসিস কোষ বিভাজনে সাইটোকাইনেসিস কয়বার ঘটে? সাইটোকাইনেসিস অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন। ভাইয়া কিন্তু আজকে ক্লাসে খুব সুন্দরভাবে তোমাদের পড়িয়েছিল মাতৃকোষ এবং অপত্য কোষের উদাহরণ দিয়ে। সবাই একটু জলদি অ্যান্সার করার চেষ্টা করো তো। মাইটোসিস কোষ বিভাজনে সাইটোকাইনেসিস কয়বার ঘটে? জলদি জলদি অ্যান্সার করো, জলদি জলদি অ্যান্সার করো সবাই। ওরা করবেই না জলদি জলদি আনসার, ওরা ধীরে ধীরে আনসার করবে। শাহ মেহেদি উত্তর দিয়েছে ক, আরমান মুন্না উত্তর দিয়েছে ক, আয়ান ফারহান ক, আরমান মুন্না, নাফিসা আমরিন দিয়া খ। আপু তোমারটা মনে হয় একটু ভুল হয়েছে। ওদের একটা জিনিস বুঝাই দিই, দাও তো ফাদেরটা। জি ভাই। খেয়াল করবা, সাইটোকাইনেসিস মানে তো সাইটোপ্লাজমের বিভাজন, আর আরেকটা থাকে ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিস ক্যারিওকাইনেসিস বলতে তোমরা জানো নিউক্লিয়াসের বিভাজন। কার বিভাজন? নিউক্লিয়াসের বিভাজন। আচ্ছা, খুবই চমৎকার একটা কথা বলি, মনে রাখবা নিউক্লিয়াসের বিভাজন না, নিউক্লিয়াসের যে বিভাজনটা এইটা কখনোই 2বার হওয়ার কোনো সুযোগ নাই। নিউক্লিয়াসের বিভাজন কখনোই 2বার হওয়ার সুযোগ নাই। আমাদের মূলত আছে কি বলতো, একটা হচ্ছে মাইটোসিস, একটা কি মাইটোসিস ভার্সেস মিওসিস। মিওসিস। বাট আমি এখানে একটা তোমাদের কথা বলছি কি, আমি তোমাদের বলছি যে নিউক্লিয়াসের বিভাজন মানে ক্যারিওকাইনেসিস কখনোই 2বার হবে না। তাহলে ক দ্বারা বা কে দ্বারা ক্যারিওকাইনেসিস, তাহলে ক্যারিওকাইনেসিস মাইটোসিসও 1বার, মিওসিসও কয়বার? 1বার। কারণ নিউক্লিয়াসের বিভাজন কখনো তুমি করতে যাবে না, নিউক্লিয়াস ফিক্স থাকতে হবে ওই জায়গাটাতে। চলে আসো যেটা সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস যেটা সাইটোপ্লাজমের বিভাজন, এটা মাইটোসিসে ঘটে 1বার, বাট মিওসিসে ঘটে কয়বার? 2বার। এই জিনিসটা যাতে ভুল না হয়, আগামী দিনের ক্লাসে কিন্তু কাজে লাগবে আর কি, এটা বেশ কাজে লাগবে এটা। ভাই কিন্তু কালকের দিনের পড়াটাও তোমাদের একটা অ্যাডভান্সে বুঝাই দিয়ে গেল শুধুমাত্র এই কোশ্চেনটা সলভ করার জন্য। তোমরা একটা কাজ করতে পারো, তোমরা এখানে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। কেন এইটা কিন্তু খুব ছোট জিনিস মনে হচ্ছে, কিন্তু এইটা কিন্তু পরীক্ষার হলে অবশ্যই গোলাই যাবে যে কোনটাই 1বার কোনটাই 2বার। তখন কিন্তু পরীক্ষার হলে বসেই তোমরা কনফিউজড হয়ে যাবে। শুধু মনে রাখবা নিউক্লিয়াস বিভাজন হইলে ক্ষতি, নিউক্লিয়াস বিভাজন হইলে ক্ষতি। তোমার 2টা হাত আছে, নিউক্লিয়াস বিভাজন হয়ে গেলে হয়ে যাবে সেই জায়গায় 4টা, অথবা হয়ে যাবে সেই জায়গায় হাফ হাত, অর্ধেক হাত হয়ে যাবে। কারণ নিউক্লিয়াসের বিভাজন করা যাবে না, কারণ ক্রোমোজোমের সংখ্যা যদি উল্টাপাল্টা হয়ে যায় তাহলে তো জীবের অস্তিত্ব বিপন্ন। দরকার হলে সাইটোপ্লাজমের বিভাজন কোনো ক্ষতি নাই, বাট নিউক্লিয়াসের বিভাজন হওয়ার কোনো সুযোগ থাকবে না, সবসময় 1বার, সবসময় 1বার। আচ্ছা, তাহলে আমাদের 6 নম্বর প্রশ্নের উত্তরটা কি হবে একটু দেখি তো। মাইটোসিস কোষ বিভাজনে সাইটোকাইনেসিস কয়বার ঘটে? মাইটোসিস সবাই উত্তর দিয়েছে, সে যদি সবাই উত্তর দিয়েছে। আহাত ক, সে যদি ক, ইতিকথা ক, তারপরে স্বপ্না ইসলাম ক, আরমান মুন্না ক, জিমসু ক। ভেরি গুড, সবাই উত্তর দিচ্ছে ক, এটা ভালো। যাক, সবাই তাহলে পারছো তোমরা। এবং এই ট্রিকটা কিন্তু কখনো বলা যাবে না যে কখন 1বার হয় এবং কখন 2বার হয়। পরের কোশ্চেন, কোষ চক্রের কোন দশায় ডিএনএর প্রতিলিপন ঘটে? আবারও হট টপিক কোশ্চেন এটা, এই অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের একটা। কোন দশায় ডিএনএ প্রতিলিপন ঘটে, অর্থাৎ ডিএনএ সিনথেসিস ঘটে? সবাই একটু জানাই দাও তো। এইটা তো ভুল করা যাবে না, এইটা ভুল হইলে কিন্তু খবর আছে। জলদি একটু জানাই দাও তোমরা।
সাতের ঘ। সাতের ঘ স্বপ্না ইসলাম, আরমান মুন্না, প্রণব দাস, এস দশা নিলয় ঘ, আকি খাতুন এস। হ্যাঁ সবাই ঠিক বলেছ, এটা হবে এস দশায়, কেননা এস দশা বলতেই তো বোঝাচ্ছে সিনথেসিস দশা, অর্থাৎ ওখানে ডিএনএ সিনথেসিস অর্থাৎ ডিএনএর প্রতিলিপন ঘটে। চলো চলে যাই নেক্সট কোশ্চেনের দিকে। কোষ বিভাজনের প্রস্তুতি পর্যায় কোনটি? খুব সুন্দর একটি কোশ্চেন। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, ইন্টারফেজ। ইন্টারফেজ। দেখি প্রস্তুতি দশা। সবাই একটু জানাও তো। আরে আহাত কি সবার আগে উত্তর দিচ্ছে নাকি সব জায়গাতে আজকে? হ্যাঁ আহাত খুব ফাস্ট, আহাত উত্তর আগে দিচ্ছে, বাট মাঝে মাঝে ভুল উত্তর দিয়ে ফেলছে। অতি আবেগে ভুল করা যাবে না, ঠিক আছে? উত্তর একটু পরে আসুক সমস্যা নেই, কিন্তু সঠিক উত্তর আসতে হবে, ঠিক আছে? 8 নম্বর প্রশ্নের উত্তর দাও। আরমান মুন্না বলছো 8 ঘ, আরমান মুন্না 8 ঘ, জিএমসু 8 ঘ, ইতিকথা 8 ঘ। হ্যাঁ 8 ঘ। মেহেদি দিয়েছে ঘ। ভেরি গুড। কেননা দেখো কোষ বিভাজন করতে গেলে একটি প্রস্তুতি পর্যায় লাগে, এবং সেই প্রস্তুতি পর্যায়টাই হলো মূলত ইন্টারফেস। কেন কেন এই ইন্টারফেসেই সকল গুরুত্বপূর্ণ কাজগুলো হয়, বুঝতে পারছো? এই জন্য কোষ বিভাজনের প্রস্তুতি পর্যায় হলো ইন্টারফেস। সো তোমরা যারা যারা ডি নাম্বার প্রশ্নের উত্তর দিয়েছো সেটা হচ্ছে রাইট। ওকে ফাদ তুমি বলো, আমরা শুনে নিই আর কি। আচ্ছা আচ্ছা, সবাই তো জানো যে আমাদের এটা তোমরা মাস্টার টপিক কোর্স সাইকেল 1 করতেছো তোমরা, কিন্তু আমাদের কিন্তু সাইকেল 2ও রেডি আছে, এবং সেটা অক্টোবর মাসের ফার্স্ট ডে থেকেই, মানে 1 তারিখ থেকেই কিন্তু সেটা চালু হবে। এবং সেই কোর্সে কি রয়েছে দেখো, কোষ রসায়ন রয়েছে, যেটা বোটানির ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট, কেননা এবং ভেজাল্লা সাবজেক্ট, এবং খুব ভেজাল্লা সাবজেক্ট, ভেজাল্লা একটা অধ্যায় আর কি। কেন তুমি যদি এটা ভালোভাবে না পড়ো না, তুমি যদি উল্টা পাল্টা জায়গা থেকে পড়ো, তোমার মাথার মধ্যে কনফিউজ থেকে যাবে যে আসলে পড়লামটা কি, পরীক্ষায় আসলোটা কি, আমি তো কনফিউজ, উত্তর হবে কোনটা। তারপরে কোনটা, রক্ত সঞ্চালন, জুওলজি, রক্ত ছাড়া কিছুই হয় না, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। এবং তারপরও শ্বসন ও শ্বাসক্রিয়া, এই যে আমরা বেঁচে আছি কিভাবে, শ্বসন ও শ্বাসক্রিয়ার মাধ্যমে তো বেঁচে আছি, তাই না? যদি শ্বাস নিতে না পারতাম 1 মিনিট পরে শেষ, টুক করে মরে যেতাম। এবং তারপরে কি, তোমরা কিন্তু সবাই জানো দেশ সেরা, এবং ওই লিটারেলি মিনিট দেশ সেরা দাগানো পিডিএফ বই, লাল সবুজের দাগানো পিডিএফ বই, এখনো কিন্তু তোমাদের সেই অফারটি চলছে 100 টাকা ডিসকাউন্টে, তোমরা চাইলেই কিন্তু ভর্তি হয়ে যেতে পারো। এবং স্পেশাল যে অফারটা চলছে এখন আমাদের সাইকেল 2তে, সেটা হচ্ছে যে তোমরা যদি এখন আমাদের স্পেশাল ডিসকাউন্টে সাইকেল 2তে মাত্র 510 টাকা দিয়ে ভর্তি হও, তাহলে কিন্তু 199 টাকা দামের মূল্যের পেড পিডিএফ বায়োলজি যেটা ছিল সেটা তোমরা কিন্তু বিনামূল্যে পেয়ে যাচ্ছ। সো আমার মনে হয় না তোমাদের দেরি করা কোনো উচিত আছে। আর অলরেডি কিন্তু আমরা একটা অফার আরও ঘোষণা করেছি যে প্রথম 15 জনের জন্য আমাদের যে অফিসিয়াল টি শার্টটা তোমরা সারা বাংলাদেশের যেখানেই থাকো না কেন তোমার বাসায় পৌঁছে যাবে। অলরেডি কিন্তু 8 থেকে 10 জন ভর্তি হয়ে গেছে, আর মাত্র 4-5টা মতো স্লট ফাঁকা আছে, মনে হয় আছে 5টা মতো স্লট ফাঁকা আছে। সো জলদি তোমরা আর লেট না করে ভর্তি হয়ে যাও, কেননা অফিসিয়াল টি শার্ট পরলেও কিন্তু একটা ভাব আসে। আচ্ছা, একজন প্রশ্ন করেছে ভাই কোর্সটা কিভাবে কিনবো? কিছু করতে হবে না, তুমি আমার পেজে যাবা, আমাদের পেজে যাওয়ার পর ইনবক্স করবা, ইনবক্স করলে অ্যাডমিন তোমাকে নাম্বার দিয়ে দেবে, বিকাশে কোন নাম্বারে সেন্ড মানি করবা, এই যে দেখো 01951436751, এই নাম্বারে সেন্ড মানি করে তোমাদের যে গ্রুপ লিঙ্ক পাঠানো হবে, ওই গ্রুপ লিঙ্কে তোমার নাম, বিকাশের নাম্বার, ট্রানজেকশন যে নাম্বার এটা দিয়ে মানে রিকোয়েস্ট পাঠালে তুমি আমাদের ইয়েতে চলে আসবা। আর হ্যাঁ, তুমি কোন জায়গা থেকে ভর্তি হচ্ছে অবশ্যই ডিটেলসটা আমাদেরকে জানাবা, যাতে করে পরবর্তীতে প্রথম 15 জনের মধ্যে যদি তুমি থাকো, তোমাকে আমরা আমাদের অফিসিয়াল টি শার্টটা পাঠাতে পারি আর কি। আর যারা যারা মূলত কোর্স কেনার কথা, মানে অ্যাকচুয়ালি পিডিএফ কেনার কথা ভাবছো, তাদেরকে আমি মূলত বলবো পিডিএফ না কিনে তোমরা আমাদের কোর্সটা কিনো। এই কোর্স কিনে এর মধ্যে তুমি লাল সবুজে বাংলাদেশের সবচেয়ে সেরা দাগানো বইটা তুমি ইনশাল্লাহ পেয়ে যাবে একদম ফ্রিতে, কথা দিচ্ছি আর কি এটা। অ্যান্ড মজার জিনিস হচ্ছে ফাহাদ, আজকে আমাদের লাইভটা এতটুকুই থাকলো, বাট একটু আগে আমাদের লাইভে ছিল মোটামুটি 30 জনের মতো। দেখো আমরা ক্লাস শুরু করি যেটা দিয়ে, আরো বেশি দিয়ে মোটামুটি, বাট ক্লাস শেষে আমাদের প্রায় ওই রকম অডিয়েন্সই থাকে। এইটা কিন্তু বেশ ভালো একটা জিনিস। অবভিয়াসলি যে শুরু থেকে শেষ পর্যন্ত সবাই মোটামুটি ক্লাস করছে, তোমরা কেউ বোর হয়ে যাচ্ছ না, তার মানে বুঝতে পারতেছি আমরা কি যে শাকিল ভাইয়ের ক্লাসগুলো অস্থির হচ্ছে, তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো করতেছো, এবং তোমরা আমাদের সাথে লেগে থাকো, ইনশাল্লাহ দেখবে ভবিষ্যতে আমরা এরকম সুন্দর সুন্দর ক্লাস নিয়ে আসবো, ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হবে বিজয়, ইনশাল্লাহ। ওকে ফাহাদ দাও, আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আগামীকাল 7:30টায় আমাদের ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আর কি আমাদের লাইভ ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।